দেখো তোমরা ক্লাস 7-8-এ ফ্রিকশন সম্বন্ধে কিছুটা পড়েছো। এবার আমি তো জানি না তোমরা কতটা বুঝে পড়েছো আর কতটা মুখস্থ করে পড়েছো, তবে ক্লাস 11-এ তোমরা ফ্রিকশন অ্যাকচুয়ালি কনসেপ্ট দেখবে। কি ফ্রিকশন, কেন হয়, কোথায় ফ্রিকশন প্রযোজ্য, অ্যাকচুয়াল ফিলিংসটা এখানেই পাবে। ফ্রিকশনের কী কী পড়বো বলো তো? আমরা পড়বো যে ফ্রিকশন কোথায় প্রযোজ্য হয়, কেন ফ্রিকশন আসে, ফ্রিকশন কয় প্রকারের, দেখবো যে চলঘর্ষণ স্থিতঘর্ষণ এই দুই প্রকারের, এরা কোথায় স্থিতঘর্ষণের ম্যাথ ইউজ হয়, কোথায় চলঘর্ষণের ম্যাথ ইউজ হয়, ফ্রিকশন কোফিসিয়েন্ট বা গুণাঙ্ক কী জিনিস। তারপরে পড়বো যে একটা নততলের ক্ষেত্রে বস্তু রেখে দিলে সেই ক্ষেত্রে ফ্রিকশন কত হয়, একটা বইকে বা একটা বস্তুকে দেওয়ালে সেটিয়ে রেখে দিলে ওটা পড়ছে না কেন, কী জন্য পড়ছে না, এই ক্ষেত্রে ফ্রিকশন আছে, ফ্রিকশন থাকলেও তার মান কত। তারপরে একটা ব্লকের ওপর আরেকটা ব্লক যদি রেখে দিই বা একটা বস্তুর ওপর যদি আরেকটা বস্তু রেখে তাকে গতিশীল করো, তাহলে এই ক্ষেত্রে ফ্রিকশন কত। একটা সাইকেল চলছে, সেটা কি করে চলছে। ইভেন ফ্রিকশন আমাদের কি শুধু ক্ষতি করে না লাভ করে, ফ্রিকশন থাকলে কি হবে, ফ্রিকশন না থাকলে কি হবে। আর বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চিন WB JEE নিট, আমাদের বোর্ড WBCH SE, আবার ওয়েস্ট বেঙ্গল JEE ম্যাথগুলো আমরা করব, বিভিন্ন টাইপের ম্যাথ করব। তা দেখো খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি, যার নাম হলো ফ্রিকশন। হেডিং দাও ফ্রিকশন বা ঘর্ষণ, ঠিক আছে। এবার তোমরা ফার্স্টেই বলো যে নিউটনের ফার্স্ট লটা মনে আছে তো, একটু বলো দেখি কি বলেছে নিউটনের ফার্স্ট লতে, যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে, বলা ভালো নেট বল প্রয়োগ না করলে, কি বাইরে থেকে কোনো বস্তুর ওপর নেট বল প্রয়োগ না করলে বা বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সে গতিশীল হবে না। আর গতিশীল বস্তু যে একটা বেগ নিয়ে চলছে সে কি হবে, সমবেগে সৌরেখা বরাবর চলতে থাকবে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়। ক্লিয়ার? আর কি বলেছে, যদি বল প্রয়োগ করা হয় তাহলে কি সে স্থির বস্তু স্থির থাকবে, থাকবে না, সে গতিশীল হবে। আর তার একটা ত্বরণ হবে, ত্বরণের মানটা কত, F net ইকুয়াল টু তার ভর গণিত ত্বরণ, F net ইকুয়াল টু ma। এইটুকুনি আশা করি তোমাদের সবার নলেজ আছে, তাহলে ফ্রিকশন হয়ে গেছে। দেখো দেখো যে একটা বস্তু, তুমি যখন ফার্স্ট নিউটনস ল, আমাকে একটা কথা তুমি বলো তো, আচ্ছা তুমি যখন ফার্স্ট নিউটনস ল পড়েছিলে, কি পড়েছিলে, আচ্ছা বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু তো স্থির থাকে, তাহলে তোমার মাথায় কোনোদিন আইডিয়া আসেনি, আচ্ছা আমি যদি কোনো বস্তুকে, বা তুমি কোনোদিন ভেবে দেখোনি যে আমি তো অনেক বস্তুকে হালকা ফুলকা বল প্রয়োগ করলে সে তো গতিশীল হয় না। ধরো একটা ইঁট তুমি টেবিলের ওপর রাখলে বা মাটিতে রাখা আছে, তাকে তুমি বল প্রয়োগ করছো, হালকা একটু বল প্রয়োগ করলে সে কি গতিশীল হয়, হয় না তো। তাই নিউটনের ফার্স্ট ল কি এখানে প্রযোজ্য না? না নিউটনের ফার্স্ট ল অন্য গ্রহের জিনিস, আমাদের এই গ্রহের না, এলিয়েন্টের জগতের, না নিউটনের ফার্স্ট ল ভুল? আর এই কোশ্চেনগুলো আসেনি পড়ার সময়, কি ভেবেছো, আচ্ছা নিউটনের ফার্স্ট ল, আরে ও বইয়ে আছে, ওটা মুখস্থই করতে হবে, ওইরকমই হয়, বাইরে থেকে বল প্রয়োগ না করলে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, স্থির বস্তু স্থির থাকে, স্থির বস্তু স্থির থাকে, আর গতিশীল বস্তু চির করে সর্বকার এইভাবে পড়েছো। আরে ফিজিক্স সায়েন্স এইভাবে পড়তে নেই। কি তুমি যখন ভাবলে আচ্ছা বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকার বা থাকার কথা, বা বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুটা অবশ্যই গতিশীল হওয়ার কথা, কিন্তু আমি যদি একটা ইঁট, ধরো সাপোজ আমি ধরো এই বস্তুটাকে রাখছি হাতের ওপরে, আমি হাসতে হাসতে বল প্রয়োগ করছি, দেখো যথেষ্ট বল প্রয়োগ করছি, অনেকটা বল প্রয়োগ করছি, কিন্তু গতিশীল হচ্ছে না। দেখো অনেকটা বল প্রয়োগ করার পরে গতিশীল হচ্ছে, কিন্তু প্রথমে যে বলটা প্রয়োগ করছি নিউটনের ফার্স্ট ল অনুযায়ী গতিশীল হওয়ার কথা, কিন্তু কেন গতিশীল হচ্ছে না, কেন গতিশীল হচ্ছে না? তুমি ভালো করে দেখো, তুমি ভাবো, এই দেখো এটা হলো একটা টেবিল, ঠিক আছে, এই টেবিলের ওপরে একটা বস্তু তুমি রেখেছো, ঠিক আছে, এবার তুমি একে একটা বল প্রয়োগ করছো, ধরো 1 নিউটন বল প্রয়োগ করছো, ঠিক আছে, বস্তুটা গতিশীল হচ্ছে না, তাহলে নিউটনের ল এখানে F net, বলো F net নট ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এর বস্তু গতিশীল হওয়ার কথা, কিন্তু বস্তু গতিশীল হচ্ছে না, মানে আমার এই গতিকে কেউ না কেউ বাধা দিচ্ছে। আর নিউটনের ফার্স্ট ল অবশ্যই এখানে প্রযোজ্য হবে, এটা কোনো এলিয়েন্টের গ্রহের না, এটা আমাদেরই
বাস্তব একটা ল, যেটা ছাড়া কিচ্ছু সম্ভব না, তাহলে নিশ্চয়ই এখানে একটা ত্বরণ হওয়ার কথা। অথবা যেহেতু ত্বরণ হচ্ছে না, সেহেতু বলবো এখানে নেট ফোর্স ইকুয়াল টু 0 আছে। কি বলবো? নেট ফোর্স ইকুয়াল টু 0 আছে। কেউ একে বাধা দিচ্ছে, কে বাধা দিচ্ছে সেটা আমি জানি না এখন। এখানে নিশ্চয় 1 বল প্রয়োগ করছে, এদিকেও কেউ 1 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে নেট ফোর্স ইকুয়াল টু 0 হচ্ছে, বস্তুটা গতিশীল হচ্ছে না। ধরো আরও তুমি বল প্রয়োগ বাড়ালে, ধরো এখানে 2 নিউটন বল প্রয়োগ করলে, এখানেও নিশ্চয়ই 2 নিউটন বল প্রয়োগ হচ্ছে, যেহেতু বস্তুটা গতিশীল হচ্ছে না, আমি দেখছি গতিশীল হচ্ছে না 2 নিউটন বল প্রয়োগ করেও, তাহলে নিশ্চয়ই এইদিকে কেউ 2 নিউটন বল প্রয়োগ করছে। আমি দেখছি 3 নিউটন বল প্রয়োগ করছি, তাতেও গতিশীল হচ্ছে না, তাহলেও এদিকে কেউ একটা 3 নিউটন বল প্রয়োগ করছে। কে সেই 3 নিউটন বল প্রয়োগ করছে আমি এখনো জানি না, আমার অলক্ষ্যে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কেউ একটা 3 নিউটন বল প্রয়োগ করছে। আমি ধরো 10 নিউটন বল প্রয়োগ করছি, তাও বস্তুটা গতিশীল হচ্ছে না, মানে নিশ্চয় এখানে নেট বল 0। তাহলে এদিকেও কেউ 10 নিউটন বল প্রয়োগ করছে, এদিক আর এদিকে নিউট্রাল হয়ে যাচ্ছে, নেট ফোর্স ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, বস্তু স্থির আছে, বস্তু স্থির আছে, না হলে বস্তু গতিশীল হয়ে যেত। দেখো যথেষ্ট চালাক, কিন্তু সে তুমি 10 নিউটন বল প্রয়োগ করছো, এও 10 নিউটন বল প্রয়োগ করছে, তুমি 1 নিউটন বল প্রয়োগ করছো, এও 1 নিউটন বল প্রয়োগ করছে, ও বেশি বলও প্রয়োগ করছে না, যথেষ্ট এর বুদ্ধিমান, এর বুদ্ধিও আছে। কিন্তু কে এই বলটা প্রয়োগ করছে? সেটাই বল প্রয়োগ করছে ফ্রিকশন বা ঘর্ষণ। কিন্তু কোথায় এই ঘর্ষণ ক্রিয়া হচ্ছে? অ্যাকচুয়ালি দুটি বস্তু যে কন্টাকে আছে না, দুটি বস্তু যে কন্টাক্ট আছে, এই যে কন্টাক্ট তল, দুটি বস্তু এই যে কন্টাক্ট তল আছে, আরে বুঝতে পারছো না? আরে ধরো এই বস্তুটা, এই দেখো এই যে এইটা ধরো একটা বস্তু, এর বস্তুর ওপরে আর একটা বস্তু রেখেছি, ঠিক আছে? এবার এ যেহেতু গতিশীল হওয়ার চেষ্টা করছে, তখন এদের কন্টাক্ট তল মানে এই তলটা, আর এর তলটা হচ্ছে এই তলটা যেটা দেখতে পাচ্ছ, এই তল কন্টাক্ট তল, এই কন্টাক্ট তলে দুটো বস্তুর কন্টাক্ট তল, এই তলটা আর এর এই তলটা, এই দুটো কন্টাক্ট তলে একটা বল হয়, যার নাম হচ্ছে ফ্রিকশন বল, ঠিক আছে? এই দুটো কন্টাক্ট তলে একটা বল হয়, যে বলটা এইখানে হচ্ছিল অ্যাকচুয়ালি ওইটা ওখানে না হয়ে এখানে হয়, ঠিক আছে? কতটা হচ্ছে এই ক্ষেত্রে, কতটা হচ্ছে আমি যা বল প্রয়োগ করছি সেই বলের বিরুদ্ধে সেম পরিমাণ বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে? দেখো এও 10 নিউটন, এও 10 নিউটন, ঠিক আছে? আমি ছেড়ে দিলাম, ইন জেনারেল করছি, আমি একটা বল প্রয়োগ করছি, তার বিরুদ্ধে এখানে একটা বল প্রয়োগ হচ্ছে, সেটা স্মল এফ দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? সেই বলটা কি হচ্ছে, আমি বল প্রয়োগের বিপরীত দিকে, আমি বল প্রয়োগের যেদিকে বল প্রয়োগ হচ্ছে ঠিক তার প্যারালালি, আমার অভিমুখের ঠিক বিপরীত দিকে, কোথায় হচ্ছে? দুটি বস্তুর কন্টাক্ট তলে, ধরো এই নিচে একটা বস্তু ছিল বা মাটি টেবিল যাই হোক, এই বস্তু আর এই বস্তুর কন্টাক্ট তলে, ঠিক আছে? কন্টাক্ট তলে, আবার বলছি, আমি একটা বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করে, যখন বল প্রয়োগ করে তাকে গতিশীল করার চেষ্টা করছি, কিন্তু আমাকে গতিশীল করতে দিচ্ছে না, কে করতে দিচ্ছে না? একটা বল, আমার অলক্ষ্যেই একটা বল করতে দিচ্ছে না, সেই বলটা ফ্রিকশন বল। কোথায় আছে? যে দুই বস্তুর কন্টাক্ট তলে আছে, আমি যেদিকে বল প্রয়োগ করছি ঠিক তার বিপরীত দিকে বল প্রয়োগ করছে, আমার ঠিক সমান্তরালে বিপরীত দিকে বল প্রয়োগ করছে, দুই বস্তুর কন্টাক্ট তলে থাকে। এবার তুমি ভেবে দেখো কন্টাক্ট তলে আছে মানে এটা কি কন্টাক্ট ফোর্স? হ্যাঁ, এটা কন্টাক্ট ফোর্স। তোমরা এর আগে কন্টাক্ট ফোর্স বললে একটা ফোর্সের কথা জানতে, যেটা কি নিচের দিকে mg বল প্রয়োগ করে, সেটা তো অবশ্যই কন্টাক্ট না, সেটা গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। এবার দুটি কন্টাক্ট তলে একটা লম্ব দিকে, এই তলের সঙ্গে লম্ব অভিলম্ব বল একটা এন ক্রিয়া করতো। আজকে থেকে দেখলে যে এন ছাড়াও যদি এই বস্তুটাকে এন, দেখো সব সময় একে রেখে দিলাম, এন কন্টাক্ট ক্রিয়া হয়ে গেল। এবার বলছি একে যখন গতিশীল করার চেষ্টা করছি, তখন কিন্তু আর একটা কন্টাক্ট ফোর্সের আবির্ভাব হয়ে যাচ্ছে। কি সেই কন্টাক্ট ফোর্স? যার নাম হচ্ছে ফ্রিকশন বল বা ঘর্ষণ বল। কোথায় হচ্ছে? দুটি বস্তুর কন্টাক্ট তলে, ঠিক আছে? কোন দিকে হচ্ছে? যে প্রয়োগ বলের ঠিক বিপরীত দিকে। কি করে? গতিকে বাধা দেয়, প্রয়োগ বলের ঠিক বিপরীত দিকে সমান্তরালে কন্টাক্ট তল বরাবর থাকে। ক্লিয়ার? ঠিক আছে, এবার তুমি বলো তো, আচ্ছা স্যার আমি একে 10, 20, 30, 40 একে বল প্রয়োগ করতে করতে এক সময় তো গতিশীল হয়ে যাবে, তাই গতিশীল অবস্থায় কি আর ফ্রিকশন থাকে কি থাকে না? তুমি বলো থাকে কি থাকে না?
বলো নিউটনের ফার্স্ট লটা আবার ভাবো, নিউটনের ফার্স্ট ল কী বলেছিল? বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এটা হলো ঠিক আছে। আর গতিশীল বস্তু কি হয়? সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে, তাই তো? এবার তোমাকে হাতে একটা বল দেওয়া হলো, তোমার মনে করে দেখো একটা বল বা একটা বস্তু যদি নিচের দিকে গড়িয়ে দাও, নিচের দিকে গড়িয়ে দাও, নিচের দিকে গড়িয়ে দাও, তাহলে ওর নিউটনের ফার্স্ট ল অনুযায়ী কী হয়? যদি তার 10 বেগে তুমি গড়িয়ে দাও, সারা লাইফ সে 10 বেগে নিয়ে সোজা সরলরেখা বরাবর চলতে থাকবে। কিন্তু বাস্তবে কি যায়? বাস্তবে 10 বেগে কি সারা লাইফ চলতে থাকে? একটু পরে থেমে যায় না? তাই নিউটনের ল এখানে কি ভুল? না না, এখানেও ফ্রিকশন ক্রিয়া করছে। ফ্রিকশন কি করে? সেই বলটাকে বা বস্তুটাকে গতিটাকে বাঁধা দেয়, সেই সেমভাবে কন্টাক্ট তল বরাবর যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে গতিকে বাঁধা দেবে। পাশের বাড়ির কাকিমা, নামটা তো শোনাই হোগা। পাশের বাড়ির কাকিমার কাজ কি? তুমি যেদিকে যাবে পাশের বাড়ি কাকিমা কি করবে? তোমাকে যেতে দেবে না। তুমি ওপর দিকে উঠলে পা ধরে নিচের দিকে নামার চেষ্টা করবে। সেইটাই হচ্ছে ফ্রিকশন। তুমি যদি যেতে, জাস্ট জোকিং, তা যাই হোক, এইদিকে ঠেলো, তাহলে কি হবে? তুমি যদি এই দিকে যেতে চাও, ফ্রিকশন বল এই দিকে যেতে যাবে, ঠিক আছে? এবার তুমি একটা ফিল নেবে যে যে এই যে বস্তুটাকে ছুড়ে দিলে এই যাচ্ছে না, ফ্রিকশন আছে কি নেই, ফ্রিকশন কিভাবে হয়, কেন হয়, এগুলো একটু ফিল নেবে। সাপোজ তোমাকে একটা মেঝে, ঠিক আছে, ধরো একটা মার্বেল বসানো মেঝে, ঠিক আছে, নতুন মার্বেল টার্বেল বসিয়েছে, একদম ঝকঝক করছে, একদম দারুণ পালিশ করা আছে। এবার তুমি সরিষার তেল নিয়ে পুরো মার্বেলের মেঝেটাকে পুরো একবারে তেল বুলিয়ে দিয়েছো, একদম দারুণ স্লিপি হয়ে আছে। এবার তোমাকে খালি গায়ে ওইখানে কি করা হলো? বুঝতে পারছো, তোমাকে শুয়ে দেওয়া হলো, দিয়ে ঠেলে দেওয়া হলো। তুমি কি ওটা সা করে চলে যাবে, যেতে মাথাটা ওই দিকে কোথাও ধাক্কা মাক্কা মারবে, তাহলে বুঝতে পারছো তো অনেক দূর যাবে, কিন্তু তুমি স্লিপ কেটে চাই তো অনেক দূর গেলে। এবার তোমাকে খালি গায়ে সেই নতুন যে মেঝে হয় না, নতুন মেঝে, আরে নতুন মেঝে বলতে ঘর, যেটা রাস্তার যে ঢালাই করে না, ওই রকম মেঝে করেছো, ঢালাই করেছো, ঠিক আছে, এবড়ো খেবড়ো আছে। এইবার তোমাকে খালি গায়ে ওখানে স্লিপ কেটে দেওয়া হলো, বুঝতে পারছো তোমার কি অবস্থা হবে? তুমি যে এইরকম স্লিপ কাটতে কাটতে ওখানে যে যত দূর গিয়েছিলে অনেক দূর যাবে, কিন্তু এইখানে অনেক দূর যাবে, তুমি বুঝতে পারবে যে তোমাকে এখানে আঁচড়ে তোমার একটা অবস্থা খারাপ করে দিয়েছে, এখানে রক্ত বেরিয়ে গেছে। কারণ এখানে এই যে বালিগুলো আছে, পাথর আছে, কী দিয়ে তৈরি হয়? বালি পাথর, হ্যাঁ, তাহলে ওইগুলো একটু উঁচু হয়ে থাকে। এবার সেইগুলো কী হয়, তোমার এই বডিটাকে একদম খামচে দেওয়ার মতো দেবে। কীরকম দেবে? তুমি যদি এই দিকে যেতে যাও না, এই দিকে একটা আঁচড় কাটবে, তোমাকে যেতে বাধা দেবে। এটাই হলো ফ্রিকশন। বুঝতে পারছো ফ্রিকশনের ফিল? পেলে ফ্রিকশনের ফিল না? সত্যি যদি না পাও, তোমার বন্ধুকে বলবে খালি, তোমাকে বন্ধুকে খালিগা করতে দেবে না, তুমি তো বন্ধুকেই খালিগা করাবে, দিয়ে ওই মেঝেতে একবার স্লিপ কাটাবে, তুমি হয়তো ওই মার্বেলে তেল মেখে স্লিপ কাটবে, আর তোমার বন্ধুকে হয়তো ওইরকম করে যেখানে ঢালাই করা আছে সেখানে রাস্তাতে নিয়ে গিয়ে স্লিপ কাটাবে। তো আমাদের রাস্তাতে করো না, আমাদের রাস্তা যা সুন্দর, মানে গর্তে পড়ে যাবে, ডুবে যাবে হয়তো। যাই হোক, ঠিক আছে, এইটা হচ্ছে ফ্রিকশন, ক্লিয়ার? এবার ফ্রিকশন কেন হয়? ফ্রিকশন তো বুঝলাম, ফ্রিকশন কেন হয়? দেখো, এই যে তলটা দেখছো, দেখো দাঁড়াও, এই যে তলটা দেখছো, এই তলটা দেখছো, এই তলটা আর এই তলের ওপরে ধরো আছে। এবার এটা ধরো টেবিলের ওপরে রাখা আছে। এবার এই যে বস্তুটাকে ঠেলছো তুমি, যাচ্ছে না, এবার যাওয়া শুরু করলো। কিন্তু এই যে তলটা দেখছো, এর নিচের তলটা তোমার অনেকটা হয়তো কালো নোংরা হয়ে আছে, সেসব ঠিক আছে, তাই এই তলটা অনেকটা কিন্তু রাফ সারফেস। তোমার দেখে যতটা প্লেন মনে হলো, তুমি ভাবো না একটা ইট আছে, আর এর তলটাও দেখো অনেকটা রাফ সারফেস। তুমি যদি এদেরকে মাইক্রোস্কোপ দিয়ে দেখো, দুটোকেই মাইক্রোস্কোপ দিয়ে দেখো, তাহলে দেখতে হবে এগুলো প্লেন তো না। তুমি ধরে টেবিলটাও দেখতে পাও, ইভেন এই বইয়ের তলটাও তুমি দেখছো অনেকটা প্লেন। তো যদি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখো না, তুমি কি দেখতে হবে জানো? যে এই তলটা মোটেও এরকম না। তলটা কীরকম দেখতে হবে জানো? তলটা তুমি দেখতে পাবে যে ওই যে ওপরে বস্তুটা, দাঁড়াও, ঠিক আছে, তুমি দেখতে পাবে যে ওপরের বস্তুটা ছিল না, এই বস্তুর তলটা ঠিক এরকম, ঠিক আছে, এরকম টাইপের।
আবার নিচের যে বস্তুটা টেবিলটা ছিল না, নিচের টেবিলটা বা কিছু, তার ক্ষেত্রেও দেখতে হবে এরকম 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 এরকম, ঠিক আছে, এরকম, বুঝতে পারছো? তাহলে এই যে নিচের বস্তুটা আর ওপরের বস্তুটা, এই দুটোই এটা খাঁজ হচ্ছে। এই যে নিচের এই নীল কালারের খাঁজটা দেখতে পাচ্ছ আর ওপরে যে খাঁজ দেখতে পাচ্ছ না, এই খাঁজে খাঁজে, বুঝতে পারছো, এদের আটকে যায়, ইন্টারলক হয়ে যায়। এবার ভাবো, তুমি করাত করাত দেখেছো? আরে করাত দেখেছো না, এইরকম এরকম কাটা থাকে। আরে কিছু বটি থাকে না গ্রামের দিকে, আউর কাটা বটি, জানো, খড় কাটা বটি, বা তোমার করাত তো দেখেছো, গাছ কাটা করাতগুলো এইরকম টাইপের থাকছে, বুঝতে পারছো? তাহলে এরকম করে যদি ঠেলতে যাও, তাহলে কি হচ্ছে, এই যে খাঁজা, এই খাঁজা আটকে যাচ্ছে, যাকে ইন্টারলক বলছি আমি, লক হয়ে যাচ্ছে। এবার ঠেললে যত এইরকম খাঁজ কাটা বেশি হবে, তত ফ্রিকশন বেশি হবে। দেখো, যদি স্মুথ তেল দেওয়া সারফেসে যেখানে মার্বেল বসানো আছে, সেখানে তোমার ফ্রিকশন কম হচ্ছে। আর যেখানে রাফ সারফেস, যেখানে তোমার খসখসে, সেখানে কি হচ্ছে, সেখানে তোমার ফ্রিকশন বেশি হচ্ছে। বুঝতে পারছো? ফিল করতে পারছো জিনিসটা, যে ওখানে ফ্রিকশন কেন বেশি হচ্ছে? কারণ আরে সাইকেল তো চালাও, সাইকেল ধরে চালাচ্ছ, একটা দারুণ নতুন রাস্তা করেছে, ঢালাই রাস্তা বা পিচের রাস্তা হলো, তুমি সাইকেল চালাচ্ছ, একবার প্যাডেল করে দেখবে অনেকক্ষণ যাচ্ছ, বা স্মুথলি প্যাডেল করতে পারছো, দারুণ যাচ্ছে। আর সেটাই তোমার যদি ভাঙা চূড়া প্রচুর পুরনো রাস্তা হয়, বা ইট পাতা রাস্তা, লাল লাল ইটের রাস্তা আছে, সেখানে যদি সাইকেল চালাও, কষ্ট হয় কি না? স্মুথ রাস্তাতে কি হয়, সুন্দরভাবে সাইকেলটা চলে যায়, কিন্তু নতুন রাস্তাতে সুন্দরভাবে সাইকেল চলে যায়, কিন্তু খারাপ ভাঙাচোরা রাস্তাতে, যেখানে একটু একটু ইট মিট বেরিয়ে আছে, ওই রাস্তাতে তোমার সাইকেল চালাতে দম বেরিয়ে যায়, তাই তো? তা কেন? কারণ ওই যে প্লেন রাস্তাটায় ফ্রিকশন কম, আর যেখানে রাফ সারফেস সেখানে ফ্রিকশন বেশি। যতই খাঁজ বেশি হবে, তত লক হয়ে যাচ্ছে, ধরো লক হয়ে যাচ্ছে, ঠেলছে যেতে যাচ্ছে না। আর যদি স্মুথ হয়, কী হবে, টাট করে চলে যাবে, আর লক হয়ে যাচ্ছে, বুঝতে পারছো, লক হয়ে যাচ্ছে। যত এরকম রাফ সারফেস হবে, ইন্টারলক বেশি হবে, ফ্রিকশন বেশি হবে। আর যত প্লেন সারফেস হবে, ফ্রিকশন কম হবে। ফ্রিকশনের আরও একটা কারণ আছে এটা ছাড়াও, বুঝতে পারছো? কি সেই কারণ? দেখো, এই যে নীল সারফেসটা দেখছো, এর কিছু কিছু জায়গা দেখো এই কালোর সঙ্গে খুব কাছাকাছি চলে এসেছে। দেখো, খুব কাছাকাছি চলে এসেছে। দেখো, এই জায়গাটা খুব কাছাকাছি চলে এসেছে। হ্যাঁ, এই কিছু কিছু জায়গা খুব কাছাকাছি চলে এসেছে হয়তো। সেই কাছাকাছি চলে আসা জায়গাগুলো, জানো তো, এতটাই কাছে চলে আসে, তারা এতটাই কাছে চলে আসে যে এর অণু, এই যে নীল বস্তুটার অণু পরমাণু আর এই কালো বস্তুটার অণু পরমাণু এতটাই কাছে চলে আসে, তাদের অন্তরাণবিক আকর্ষণ বল, হ্যাঁ, একটা ইন্টারমলিকুলার ফোর্স হয়ে যায়। অত ভাবতে হবে না। এই অণুগুলার কী দিয়ে তৈরি? ইলেকট্রন প্রোটন দিয়ে তৈরি তো, এই ইলেকট্রন প্রোটন দিয়ে তৈরি তো। এই যে অণুগুলো এতটা কাছে চলে আসে যে তাদের মধ্যে একটা আকর্ষণ বল থাকে। যদি সেম অণু হয়, নিচেটাও ধরো ইট, ওপরটাও ইট, তাহলে একই অণুর মধ্যে আকর্ষণ বলকে বলবো আমরা কোহেরিয়েন্স ফোর্স বা সংশক্তি বল। কোহেরিয়েন্স ফোর্স বা সংশক্তি বল। আর যদি ভিন্ন অণু হয়, মানে ধরো এটা টেবিল, হ্যাঁ, আর এটা হচ্ছে ইট, তাহলে তাকে বলবো অ্যাডহেসিভ ফোর্স বা আসঞ্জন বল। তাহলে এই যে অণুগুলো, আরে ছি, এগুলো জানো না? আরে তুমি পড়োনি যে গাছের মূল আরে মূল এরকম দেখতে হয়, গাছের মূলে জল কি করে শোষণ করে, ক্লাস আগে পড়োনি? সেখানে পড়েছো, দেখো, মনে করে দেখো, ঠিক আছে? সেখানে কি হয়, একই অণু জলগুলো কি হয়, শোষণ হয়, ঠিক আছে? জলগুলো শোষণ হয়, দিয়ে একটা অণুর সঙ্গে আরেকটা অণু কি হয়, আকর্ষণ করে, একই অণুর মধ্যে আকর্ষণ, একে বলা হয় সংশক্তি বল বা কোহেরেন্স ফোর্স। হ্যাঁ, আর ভিন্ন অণু, এই দেখো, এই গাছের যে মূলটা আছে না, তার অণুগুলোর সঙ্গে যে আকর্ষণ হয়, সেই আকর্ষণটাকে বলা হয় আসঞ্জন বল। ভিন্ন অণুর মধ্যে আকর্ষণ বল, একই অণুর মধ্যে আকর্ষণ বল, ঠিক আছে? বুঝতে পারছো কি বলছি? এই জিনিসটা পড়েছো তোমরা আগে, ভুলে গেছো, সবই তো ভুলে যাও। একই অণুর মধ্যে আকর্ষণ বলকে কে বলবো? দেখো, অণুগুলো যখন খুব কাছাকাছি চলে আসে, একদম খুব কাছাকাছি, তখন
কাদের আকর্ষণকে কোহেরেন্স ফোর্স বলা হয়। আর যদি অনেকটা অন্য ভিন্ন অণু থাকে, মানে একটা আলাদা কিছু অণু, একটা আর একটা অণু, ভিন্ন অণু, মানে একটা ধরো টেবিল একটা ইট, একটা টেবিল একটা লোহা, ঠিক আছে, ভিন্ন অণুর মধ্যে আকর্ষণ সম্পর্কে আসঞ্জন বল। বাস্তবে উদাহরণ বলছি, বাস্তব উদাহরণ বলছি। দেখবে তুমি তুমি ভোজের বাড়িতে দেখবে যে পাতাগুলো দেয় না, অনেক সময় দুটো পাতা চলে যায়। কেন চলে যায়? কারণ তারা এতটাই কাছে চলে আসে, তারা তাদের মধ্যে সংশক্তি বল বা কোহেরেন্স ফোর্স থাকে। আবার জলের গ্লাসগুলো দেখবে খুলতে চায় না, চায়ের কাপগুলো দেখবে খুলতে চায় না, ওই জন্যই এদের মধ্যে এতটাই কাছে চলে আসে, এদের কোহেরেন্স ফোর্স থাকে, ঠিক আছে। তারপরে অনেক সে ভোজের বাড়িতে পেপারগুলো পাতে না, যে যেখানে খেতে দেয় তার আগে, খেতে দেয় বলতে খাবার উল্টে ঢেলে দেয় না, যেখানে পাতা পাতার আগে যেখানে টেবিলের ওপরে একটা দেয় না, যেটা কভার বলবো, কভার, সেই কভারগুলো দেখবে খুলতে গিয়ে অনেক সময় লেগে যায়, ঠিক আছে। ক্যারি প্যাকেটের হলে তো লাগবেই, ঠিক আছে। যাই হোক, এগুলো হলো মানে বাস্তব উদাহরণ। এবার বুঝতে পারছো তোমরা যে ভোজের বাড়ি গ্লাস দেওয়ার তো এক্সপিরিয়েন্স আর ওই পাতা দেওয়ার এক্সপিরিয়েন্স তো আছে অনেকের ক্ষেত্রে। যাই হোক, ঠিক আছে, এবার ক্লিয়ার? হ্যাঁ, এর জন্য ফ্রিকশন আসে। হ্যাঁ, তাহলে আমরা এখন কি বললাম যে ফ্রিকশন কি জিনিস? ফ্রিকশন কাকে বলে? যে একটা বস্তু যদি স্থির থাকলো, এবার বাইরে থেকে বল প্রয়োগ করে যখন তাকে গতিশীল করার চেষ্টা করছি বা গতিশীল করেও দিয়েছি, তখন ওই গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে আমার বলের বিপরীতে একটা বল প্রয়োগ হচ্ছে। কোথায় প্রয়োগ হচ্ছে? দুই তলের কন্ট্যাক্ট তলে, সেটাই হচ্ছে ফ্রিকশন বল। আমার প্রয়োগের বিপরীত দিকে দুটি বস্তুর কন্ট্যাক্ট তলে যে বলটা প্রয়োগ হচ্ছে তাকে বলবো ফ্রিকশন বল, ঠিক আছে। ফ্রিকশন বল একটা কন্ট্যাক্ট বল, ঠিক আছে। এই বস্তু গতির কে বাঁধা দেওয়ার চেষ্টা করে। কেন হয়? দুটো কারণে হয়। এক, এই তলের খাঁজগুলো ওই তলের খাঁজ আমি যদি নর্মালি যদি খাঁজ নাও দেখতে পাই, আমি যদি মাইক্রোস্কোপ যন্ত্রের মধ্যে দেখি, তখন দেখবো এরকম ধরনের রাফ সারফেস, সব খাঁজ কাটা রাফ সারফেস। তখন কি হচ্ছে, এর যে খাঁজ আর ওপরের বস্তুর খাঁজ, এদের মধ্যে একটা লক হয়। এই ইন্টারলকের জন্য এই বস্তু গতিকে বাঁধা দেয়। আমি বল প্রয়োগ করছি তাও যেতে যাচ্ছে না। যার যত রাফ সারফেস তার তত ফ্রিকশন বেশি। তাছাড়াও আর একটা কারণ আছে, যে এর কিছু কিছু অণু এর এত কাছাকাছি চলে আসে, দুটো বস্তুর কিছু কিছু অণু, এর অণু আর এর অণু এতটা কাছাকাছি চলে আসে, তাদের মধ্যে হয় কোহেরেন্স ফোর্স বা অ্যাডহেসিভ ফোর্স থাকে, বা সংশক্তি বল বা আসঞ্জন বল থাকে, যার জন্যও যেতে দেয় না। এইটাই হচ্ছে ফ্রিকশন, ঠিক আছে। ক্লিয়ার এই পর্যন্ত? ভালো করে দেখো, ঠিক আছে, ক্লিয়ার তো? এবার দেখো, আমি মুছে দিচ্ছি হ্যাঁ এই জায়গাটা। এবার আমি আর একটু বাস্তব কয়েকটা উদাহরণ দিয়ে তোমাকে ফ্রিকশনটা আরও একটু ফিল করাচ্ছি, চেষ্টা করছি ফিল করানোর, ঠিক আছে। ঠিক আছে, ফ্রিকশন বুঝতে পারছো তো? কোনো প্রবলেম নেই তো? ঠিক আছে, ফ্রিকশনের ফিল পেয়েছো তো? আশা করি পেয়েছো তোমরা সবাই। এবার দেখো, একটা আমরা ছক করব, ঠিক আছে। কি ছক? ধরে নাও এইখানে বস্তুটা রাখা আছে, আরেকটু দিয়ে করি। ধরে নাও এইখানে বস্তুটা রাখা আছে, ঠিক আছে। এবার তুমি বাইরে থেকে বল প্রয়োগ করছো। কি বল প্রয়োগ করছো? এফ বল প্রয়োগ করছো, ঠিক আছে। বস্তুটা কি, ধরো বল প্রয়োগ করছো এফ, তো বস্তুটা ধরো গতিশীল হচ্ছে না, দেখতে পাচ্ছ তো? এফ বল প্রয়োগ করছো, বস্তুটা গতিশীল হচ্ছে না। এই মুহূর্তে একটা এই দিকে বিরুদ্ধে একটা বল প্রয়োগ হচ্ছে, সেই বলটা কত মান বলো তো? সে যাই হোক, তাকে এফ দিয়ে প্রকাশ করছি। এবার তো ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ঠিক আছে, এফ বল প্রয়োগ করছি। এবার আমি একটা ছক করব। কি ছক? ঠিক আছে, যেখানে প্রথমে প্রযুক্ত বল, কি বলছি? প্রযুক্ত বল, ক্যাপিটাল এফ, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এই যে ফ্রিকশন বল, ঘর্ষণ বল, স্মল এফ, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে স্মল এফ আসছে, ঘর্ষণ বল দেখা যাচ্ছে তো? ঘর্ষণ বল স্মল এফ, হ্যাঁ, স্মল এফ, ঠিক আছে। তারপরে কি বলছি? নেট বল, ঠিক আছে। নেট বল কি? এফ মাইনাস স্মল এফ, ঠিক আছে। বস্তু
বস্তু স্থির না গতিশীল? বস্তুর অবস্থা, বস্তুর অবস্থা, ঠিক আছে, দেখা যাচ্ছে তো। ধরো ইনিশিয়ালি কোনো বল প্রয়োগ হচ্ছে না, মানে আমি এখানে কোনো বল প্রয়োগ করছি না, তাহলে সেই মুহূর্তে ফ্রিকশন বল কি থাকবে? আমি কত বল প্রয়োগ করছি? 0। তাহলে ফ্রিকশন কি 1 হবে? তাহলে আমি বল প্রয়োগ করিনি, ও ফ্রিকশনের জন্য এই আপনা এইদিকে চলে যাবে। তা কি হয়? নিশ্চয় হয় না। মানে আমি যদি বল প্রয়োগ বাইরে থেকে না করি, ফ্রিকশনের কোনো অস্তিত্ব বা ঘর্ষণের কোনো অস্তিত্বই নেই। ঘর্ষণ যখন বল প্রয়োগ করে গতিশীল করার চেষ্টা করব, তখনই ওই বস্তুর মধ্যে ফ্রিকশন বলের আবির্ভাব হবে। যতক্ষণ আমি বল প্রয়োগ করব না, ওখানে স্থিরই থাকবে। তুমি যতক্ষণ কিছু উন্নতি করতে চাবে না, ততক্ষণ পাশের বাড়ি কাকিমা তোমার পিছনে লাগবে না। তুমি যখনই উন্নতি শুরু করতে যাবে, তখনই পাশের বাড়ি কাকিমা তোমার পা ধরে টানবে, ঠিক আছে? দেখো দেখো এখানে বলটা যখন 0 হচ্ছে, তখন ফ্রিকশন বলও 0, ঠিক আছে? তাহলে প্রযুক্ত বল যখন 0, ফ্রিকশন বলও 0, তখন নেট বল 0, তখন বস্তুটা নিশ্চয়ই তখনও স্থির আছে। স্থির আছে। এবার তুমি করলে কি, একটু বল বাড়ালে, যাই কর 1 নিউটন করলে, হ্যাঁ, তখন ফ্রিকশন বল, বস্তুটা স্থির আছে, তাহলে ফ্রিকশন বলের বুদ্ধি আছে, সে কি করলো, ও একই প্রয়োগ করবে, 2 করবে না। 2 করলে তুমি 1 বল প্রয়োগ করতে, ও এই দিকে চলে যেত, উল্টো দিকে চলে। তুমি এইদিকে বল প্রয়োগ করছো 1 নিউটন, ও কী করবে, তোমাকে উল্টে, তুমি এইদিকে বল ঠেলছো, ও এইদিকে চলে আসবে, তা তো হয় না। তাহলে এও 1 নিউটন হবে। তাহলে তুমি এইদিকে কত করেছো, 1 নিউটন, ফ্রিকশন বলও 1 নিউটন, তাহলে নেট বল কত, নিশ্চয়ই 0, 1 - 1 0, তাহলে বস্তুটা স্থির আছে। হ্যাঁ, তুমি বল বাড়িয়েছো, এখানে 2 নিউটন করবে, তখন এখানেও 2 নিউটন হবে, আমি এত লিখছি না, জায়গা হবে না। 3 নিউটন করবে, বস্তু স্থির আছে, তার মানে এখানেও ফ্রিকশন 3 নিউটন হবে, এখানে লিখে দেবে, ঠিক আছে? তারপরে তুমি ধরো বাড়িয়েছো, কত করেছো, 10 নিউটন করেছো, বস্তুটা স্থির আছে, তার মানে ফ্রিকশন বলে তখন 10 নিউটনই হবে। কত হবে, 10 নিউটন। না হলে কি হবে, হয় তুমি যদি বেশি বলে টান ঠেলতে এইদিকে চলে যেত, বা ফ্রিকশন বল যদি বেশি হয়ে যেত, এইদিকে চলে যেত। কিছু হচ্ছে না, বস্তু স্থির আছে, মানে তুমি যা বল প্রয়োগ করেছো ফ্রিকশনও তাই হচ্ছে, মানে তুমি 10 নিউটন বল প্রয়োগ করেছো, ফ্রিকশনও কত হচ্ছে, 10 নিউটন হচ্ছে, ঠিক আছে? নেট বল কত, 0, বস্তু স্থির আছে। এবার আরও বল বাড়িয়েছো, ধরো 50 করেছো, ঠিক আছে? ফ্রিকশন বল তখনও 50 হয়ে গেছে, আমি আর এখানে লিখছি না, হ্যাঁ, আমি আর এখানে লিখছি না, 50 হয়ে গেছে। 50 বল প্রয়োগ করেছো, ফ্রিকশন বলও 50 হয়েছে, কত হয়েছে, 50। এবার নেট বল কত, 0, বস্তু কী হবে, স্থির। এরকম করে আরও বাড়িয়েছো, ধরে নাও তুমি 90 করেছো, ঠিক আছে? ফ্রিকশন বল কত করেছো, 90 করেছো, বস্তুটা দেখছো তখনও স্থির আছে, তাহলে ফ্রিকশন বলও তখনও 90, ঠিক আছে? কত হবে, 90, হ্যাঁ। নেট বল কত হবে, 0, বস্তু স্থির। বুঝতে পারছো? তুমি এরপরেও বাড়িয়েছো 90, তারপরে তুমি 98 করলে, কত করলে, 98, হ্যাঁ, তখন দেখছো বস্তুটা তখনও স্থির, কত, 98, বস্তু তখনও স্থির, তার মানে ফ্রিকশন বল তখনও কত, 98। বুঝতে পারছো তো, 98, কত, 98, ঠিক আছে? নেট বল 0, বস্তুটা স্থির। এবার তুমি বল আরও বাড়িয়েছো, কত করলে, 99 করলে, ঠিক আছে? এখানে দেখছো বস্তুটা তখনও স্থির, কত, দুটোই 99, ঠিক আছে? বস্তুটা তখনও স্থির, নেট বল 99, 0, বস্তু বল, প্রযুক্ত বল 99, ফ্রিকশন বলও 99, নেট বল 0, ঠিক আছে? বস্তুটা স্থির আছে, ঠিক আছে? এবার তুমি আরও 1 বল বাড়ালে, করলে 100। এবার বলছে যে ঠিক আছে, আমি এখনও আটকে দিলাম, ফ্রিকশন বল এবারও আটকে দিয়েছে, ফ্রিকশন বল এবারও 100 হয়ে গেছে। তুমি 100 বল প্রয়োগ করেছো, হ্যাঁ, ফ্রিকশন বলও 100 হয়ে গেছে, নেট বল 0, বস্তুটা স্থির আছে। এবার বলছে যে এবার ফ্রিকশন বল বলছে, আরে আমারও তো একটা থামানোর ক্ষমতা আছে, আমারও তো একটা লিমিট আছে, আমি আর পারছি না থামাতে, তখনও আর থামাতে পারছে না। তুমি এবার 101 করলে, ঠিক আছে? বুঝতে পারছো? তুমি কত করলে, 101 করলে।
এবার আরও থামাতে পারছে না, বলছে আমি আর পারলাম না, আমার একটা তো লিমিট আছে, কত আটকাবো, আর পারছে না, পাশে বাড়ি কাকিমা তোমাকে আটকাতে পারলো না। ঠিক আছে, তুমি তখন কত হচ্ছে, ফ্রিকশন তখন কমে গিয়ে 80 হয়ে গেছে। বুঝলে না 80 কেন হলো, বুঝতে পারলে না তো, একটু পরে বুঝে যাবে। তখন ফ্রিকশন 80 হয়ে গেছে। নেট বল এবার বলো কত। আগে 100 - 100 জিরো ছিল, 50 - 50 জিরো ছিল, 10 - 10 জিরো ছিল। এখানে কি হবে, এফ মাইনাস এফ হবে, প্রযুক্ত বল মাইনাস ফ্রিকশন বল। নেট বল কত হচ্ছে, নেট বল হচ্ছে 21, তাই তো? হ্যাঁ, তাহলে বস্তু আর স্থির থাকবে না, বস্তু গতিশীল, বস্তু গতিশীল হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি বল দেখা যাচ্ছে আরও বাড়িয়েছো, ঠিক আছে, বল আরও বাড়িয়েছো, ফ্রিকশন কিন্তু আর বুদ্ধি খাটাতে পারছে না। ফ্রিকশন যতক্ষণ স্থির ছিল ততক্ষণ ও নিজেকে অ্যাডজাস্ট করেছিল, বুদ্ধি ছিল, কিন্তু যখন বস্তুটা গতিশীল হয়ে গেল তখন ফ্রিকশন আর কাজ করতে পারছে না, ফ্রিকশনের বুদ্ধি চলে গেছে, তখন ও 80 থেকে গেল। আর মানে এটা ফিক্সড, চলঘর্ষণ সব, সরি চলঘর্ষণ আমি জানি না, এটা ফিক্সড। ঠিক আছে, নেট বল কত, নেট বল কত হবে, 110 - 80 মানে 30, নেট বল 30, তাহলে বস্তুটা অবশ্যই গতিশীল। ইভেন একটা ত্বরণ থাকবে না, গতিশীল উইথ ত্বরণ, উইথ অ্যাক্সিলারেশন, এখানেও গতিশীল একটা ত্বরণও থাকবে। ঠিক আছে, এবার তুমি কি করলে, বল কমিয়ে দিলে, ঠিক আছে, 90 করে দিলে, তখন নেট বল তখনও ফ্রিকশন বল 80, কারণ ফ্রিকশন বল তো সবসময় কনস্ট্যান্ট, এটা বস্তু যদি গতিশীল হয়ে যায় তাহলে ফ্রিকশন বল সবসময় এখানে 80 থাকবে। ঠিক আছে, তাহলে 80, নেট বল কত, এখনও 10, বস্তু গতিশীল, বস্তুর একটা ত্বরণ আছে। ঠিক আছে, এবার তুমি কমিয়ে 80 করলে, ঠিক আছে, এখনও এটা 80, নেট বল কত 0, তখন বস্তুটা বস্তুর ওপর নেট বল কত এখন 0, কিন্তু বস্তু তো গতিশীল ছিল, তাহলে এখন সমবেগে গতিশীল। ঠিক আছে, সমবেগে গতিশীল, বোঝা যাচ্ছে, ক্লিয়ার? ঠিক আছে, বস্তুটি সমবেগে গতিশীল। এবার ব্যাপারটা বোঝো, দেখো যতক্ষণ স্থির ছিল, ঠিক আছে, ততক্ষণ বস্তুটা যে ঘর্ষণ থাকবে তাকে বলবো স্থিত ঘর্ষণ। এতক্ষণ পর্যন্ত স্থির ছিল, যতক্ষণ পর্যন্ত 100 হয়নি ততক্ষণ পর্যন্ত স্থির, তাই এটাকে স্থিত ঘর্ষণ বলবো, স্থিত ঘর্ষণ বলবো। আর বস্তুটা যখন গতিশীল, মানে 100-র পরে গতিশীল, এখানে চল ঘর্ষণ বলবো। কি বলবো, চল ঘর্ষণ, চলো ঘর্ষণ বলবো। এবার আমার কথাটা হচ্ছে, দেখো বস্তুর দুই রকম ঘর্ষণ হচ্ছে, এক হচ্ছে স্থিত ঘর্ষণ, এক হচ্ছে চল ঘর্ষণ। স্থিত ঘর্ষণের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো স্থিত ঘর্ষণের ক্ষেত্রে যা বল প্রয়োগ করছিলাম ওর বুদ্ধি ছিল, মানে ও মাথা কাজ করে সেম পরিমাণ বল প্রয়োগ করেছে। আমি 0, ও 0, আমি 1, ও 1, আমি 10, ও 10, আমি 50, ও 50, আমি 90, ও 90, আমি 98, ও 98, আমি 99, ও 99, আমি 100 বল প্রয়োগ করছি, ও 100 বল প্রয়োগ করেছে, মানে এটা অ্যাডজাস্ট করতে পারে, তাই এটাকে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বলবো। কি বলবো, সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। আর এই ফ্রিকশনের মধ্যে সবচেয়ে বেশি মান কোনটা, এই ফ্রিকশনটা সবচেয়ে বেশি মান। ঠিক আছে, এই 100-র পরে ও আর আটকাতে পারছে না, তাহলে 100টা হচ্ছে, বললাম না এর একটা লিমিট আছে, এই লিমিটের পরে আরও পারে না, এইটাকে বলবো লিমিটিং ফ্রিকশন। কি বলবো, লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ, সীমাস্থ ঘর্ষণ বল। ঠিক আছে, এটাকে বলবো সীমাস্থ ঘর্ষণ বল বা লিমিটিং ফ্রিকশন, বা এফ লিমিটিং বলবো, স্মল এফ, স্মল এফ লিমিটিং বলবো। ঠিক আছে, স্মল এফ নিচে লিমিট। ঠিক আছে, এফ লিমিটিং বা সীমাস্থ ঘর্ষণ, এটা হচ্ছে ম্যাক্সিমাম মান, এর থেকে বেশি ফ্রিকশন বলের নেই। এবার গল্পটা হচ্ছে, আচ্ছা চল ঘর্ষণে স্যার কমে গেল কেন? দেখো তুমি যদি একটা গাছের গুঁড়ি আছে,
তুমি একা ঠেলার খুব চেষ্টা করছো, গাছের গুঁড়িটা গতিশীল হচ্ছে না। তোমার আরেকটা বন্ধু তোমার কাছে আসলো, এবার দুজন মিলে ঠেলার চেষ্টা করছো, গাছের গুঁড়িটা গতিশীল হচ্ছে না। তিনজন মিলে ঠেলার চেষ্টা করছো, গাছের গুঁড়িটা তখনও গতিশীল হচ্ছে না। চারজন আসলে গায়ের বলে ঠেলছো, তাও গতিশীল হচ্ছে না। পাঁচজন আসলে এবার কি হচ্ছে, দেখছো যে গাছের গুঁড়িটা গড়তে শুরু করলো। এবার যখন গড়তে শুরু করলো, দেখবে যে সবাই একটু রিল্যাক্স হয়ে গেছে। কে যে ঠেলছে জোরে তখন কিছু বোঝা যায় না, কারণ অনেকটা তখন ফ্রিকশন কমে যায়। তুমি দেখবে ওই পাঁচজনের থেকে যদি একজন চলেও যায়, তাও দেখবে ইজিলি চলে যাচ্ছ গড়িয়ে। ইভেন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই চারজন আছে, চারজন থেকে একজন চলে গেছে, তখনও দেখবে গাছের গুঁড়িটা সুন্দর গড়িয়ে চলে যাচ্ছে। কারণ কি, যখন স্থির ছিল তখন এর ফ্রিকশন বেশি ছিল। সমস্ত ঘর্ষণ যখন 100 এর ম্যাক্সিমাম ভ্যালু, তখন সবচেয়ে বেশি বল প্রয়োগ করতে হয়েছিল। যেই গড়তে শুরু করেছে তখন খাট করে নেমে গেছে ঘর্ষণ বল, তখন তোমাকে এত শক্তি প্রয়োগ করতে হয়নি। তার জন্য তখন একজন চলে গেলেও তুমি ইজিলি ঠেলতে পারছিলে, বা দুজন চলে গেলেও ইজিলি ঠেলতে পারছিলে, এবং অনেকটা কষ্ট কম করতে হচ্ছিল। তাই হচ্ছে সমস্ত ঘর্ষণের থেকে আমাদের চল ঘর্ষণের মান অনেক কম হয়। লিখে নাও তাহলে সমস্ত ঘর্ষণ। দেখো স্থিত ঘর্ষণ, এই পর্যন্ত স্থিত ঘর্ষণ। তো স্থিত ঘর্ষণের ইংরাজি হলো স্ট্যাটিক ফ্রিকশন। কি বলবো? স্ট্যাটিক ফ্রিকশন। আর এইটা হচ্ছে চল ঘর্ষণ, ঠিক আছে? এটা এফ এস বলবো, হ্যাঁ। আর এই যে ম্যাক্সিমাম মানটাকে এফ লিমিট বলবো। তাহলে এফ লিমিটিংয়ের মান কি বলছি? এফ লিমিটিংয়ের মান মানে সমস্ত ঘর্ষণের মান, বা তোমার সীমাস্থ ঘর্ষণ, বা তোমার এফ লিমিটিং, ঠিক আছে? সীমাস্থ ঘর্ষণ দন্তি সয়দেরকে মায়াকা দন্ত, ঠিক আছে? বানানটা কী হবে? সীমাস্থ দন্তি সৈত হয়ে সীমাস্থ, এটা বানানটা হবে সীমাস্থ, হ্যাঁ। এফ লিমিটিং, সীমাস্থ ঘর্ষণ, হ্যাঁ। এর এফ লিমিটিং, সে হচ্ছে এফ লিমিটিংয়ের মান সবসময় কার থেকে বেশি হবে? এফ কাইনেটিক মানে চলো ঘর্ষণ, এফ কে লাগলাম, ঠিক আছে? এফ লিমিটিংয়ের মান সর্বদাই এফ কে থেকে বেশি হবে। এবং তো ক্লিয়ার? কোনো ডাউট আছে? ঠিক আছে, ভালো করে দেখে নাও। এটা হচ্ছে ফিল, ঠিক আছে? ফ্রিকশন অ্যাকচুয়ালি কী জিনিস, ফ্রিকশনের মানে বলগুলো কি হয়, এইটা এই পর্যন্ত স্থিত ঘর্ষণ তাহলে হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, স্বনিয়ন্ত্রক বল স্থিত ঘর্ষণ বল। আর চল ঘর্ষণ কি হচ্ছে? চল ঘর্ষণ স্বনিয়ন্ত্রক না, এটা একটা ফিক্সড ভ্যালু। আর চল ঘর্ষণের মানটা সর্বদা ফিক্সড থাকে, ইভেন এটা লিমিটিং ফ্রিকশনের থেকে কম হয়, মান সর্বদাই কম হবে, ঠিক আছে? এবার এই ডাটাগুলো থেকে আমি একটা গ্রাফ তৈরি করব, ঠিক আছে? সেটা হচ্ছে কি, মানে প্রযুক্ত বল আর ঘর্ষণ বলের একটা গ্রাফ করব, ঠিক আছে? প্রযুক্ত বল আর ঘর্ষণ বলের একটা গ্রাফ করব, ঠিক আছে? এবং তো লেখা হয়ে গেছে, ছবি তুলে নাও। ও ছবি তো তুলবে, লিখে নাও, ঠিক আছে? স্যার আপনি কি ছবি তুলতেন নাকি সবসময় ছবি তুলে নাও বলেন? আরে আমি জানি তোমরা কি ভাবো, কি করো, হ্যাঁ। কারণ তোমাদের লেখে টাইম নষ্ট করার টাইম থাকে না, ফেসবুক করতে হবে, ইউটিউব করতে হবে, ইউটিউব বলতে শর্টস দেখতে হবে, বিভিন্ন ধরনের মজার এন্টারটেনমেন্ট, কমেডি, হ্যাঁ, গেম খেলবে, এইসব টাইম ফালতু নষ্ট করে লাভ আছে? পড়াশোনা করে আর কি হবে? দেখো, ঠিক আছে, কি বলছি দেখো এখানে এইদিকে বলছি ঘর্ষণ বল। কি বলছি? ঘর্ষণ বল, হ্যাঁ, ঠিক আছে? আর এইদিকে হচ্ছে প্রযুক্ত বল, ঠিক আছে? প্রযুক্ত বল কি দিয়ে প্রকাশ করছিলাম? এফ। ঘর্ষণ বল কি দিয়ে প্রকাশ করছিলাম? স্মল এফ, ঠিক আছে? এবার যখন 0 আমার প্রযুক্ত বল, ঘর্ষণ বলও 0, বুঝতে পারছো? এটা এক্স অ্যাক্সিসে, এটা ওয়াই অ্যাক্সিসের মান। যখন প্রযুক্ত বল 0, ঘর্ষণ বলও 0। যখন প্রযুক্ত বল 1, ঘর্ষণ বলও 1। যখন প্রযুক্ত বল 2, ঘর্ষণ বলও 2। তার মানে বুঝতে পারছো পয়েন্টটা কীরকমভাবে হবে? ঠিক মিডিলে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে হবে। ধরো ঘর্ষণ বল এখানে 10, প্রযুক্ত বল 10, এরকম করে যাচ্ছে, ঠিক আছে? কত ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে?
45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে। ঠিক আছে, যেতে যেতে ম্যাক্সিমাম কত দূর যাবে বলো তো? ম্যাক্সিমাম কত দূর যাবে বলো তো? যখন এটা 100-তে পৌঁছাবে। কোথায় পৌঁছালো? 100। হ্যাঁ, এটা কত? 100। ঠিক আছে, কারণ এই বলটা হচ্ছে ম্যাক্সিমাম যে বলটা প্রয়োগ করা পর্যন্ত স্থির আছে, তখন এইটা যে ঘর্ষণ বলটা হবে, সেই ঘর্ষণ বলটা কী হবে? এফ লিমিটিং, হ্যাঁ, বা সীমস্থ ঘর্ষণ বল। ঠিক আছে, এই সময় কি হচ্ছে? সীমস্থ ঘর্ষণ বল। ঠিক আছে, এবার কি হবে? যখনই 101 হবে তখন কি হবে? এ নেমে যাবে। ঠিক আছে, তখন এর ভ্যালুটা কত হবে? এক্ষেত্রে 100ই ছিল, আগের ক্ষেত্রে 100 যখন ছিল, প্রযুক্ত বল 100 ছিল, ঘর্ষণ বল 100, এবার 80 হয়ে গেছে। ঠিক আছে, এবার নেমে গেল, দিয়ে কনস্ট্যান্ট 80 বলে সামনের দিকে চলতে থাকবে। ঠিক আছে, এবার এইটা হচ্ছে মানে ঘর্ষণ বল আর প্রযুক্ত বলের গ্রাফ। হ্যাঁ, ঠিক আছে, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে সোজা যাবে। ম্যাক্সিমাম যেটা হবে সেটা হচ্ছে সমস্ত ঘর্ষণ বল। এবার ঘর্ষণ বলটা একটু কমে যাবে, এবার 80 হলো ধরলাম, এই 80তে কনস্ট্যান্ট বেগে কনস্ট্যান্ট ঘর্ষণ বলে চলতে থাকবে। যতই বল বাড়ায়, 110 করি, 120 করি, 130 করি, ঠিক আছে, এরকম চলবে। ঠিক আছে, এবার একটা কথা বলে দিচ্ছি, দেখো এই 10, 20, 1, 2 এগুলো আমাদের না, আমাদের একটা ধরে নেওয়া মান, তাই আমরা এই ধরে নেওয়া মানগুলোকে মুছে দেব। ঠিক আছে, নর্মাল এটা, হ্যাঁ, এইরকমই হবে। এবার কোনো সময় এফ লিমিটিংটা 100 হবে না, হ্যাঁ, কোনো সময় 80 হবে, কোনো সময় 10 হবে, কোনো সময় 50 হবে, এরকম ব্যাপার, বুঝতে পারছো? বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হবে। তবে তুমি দুটো মানই রেখে খাতাতে এইরকম ডাটা দিয়েই লিখে রাখবে, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। এবং তো ক্লিয়ার? গ্রাফ ঠিক আছে? ঠিক আছে, গ্রাফ ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এবার দুটো জিনিস বলছি, দেখো ঘর্ষণ বল ক্ষেত্রফলের ওপর ডিপেন্ড করে না। ঘর্ষণ বল কি বলছি? ক্ষেত্রফলের ওপর ডিপেন্ড করে না, মানে যে আমি বলছি যত বড় ক্ষেত্রফল হবে, দেখো এটা কাঠ আছে তো, হ্যাঁ, এই যে এই কাঠটা আছে, এর যে ক্ষেত্রফল, আমি যদি এই ক্ষেত্রফলটা রাখি, হ্যাঁ, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল ছোট, দেখো এটা বড় আর এইটা দেখো সরু, কিন্তু এই বড়তে আর সরুতে কোনো কিছু ডিপেন্ড করে না, ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না। আরে এখানেও যা ফ্রিকশন বল হবে, এখানেও ফ্রিকশন বল হবে, যদি দুটো সারফেস একই রাফ হয়। রাফের উপর ডিপেন্ড, কতটা রাফ হয়েছে তার উপর ডিপেন্ড করতে পারে, মানে ফ্রিকশন গুণাঙ্ক, যে একটু পরে পড়বো সেটা। ঠিক আছে, কি বলছি? ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না। তার জন্য একটা কোশ্চিন আছে অলরেডি, যে ব্রেক সাইকেলের ব্রেক, দেখবে ব্রেকের যে প্যাডটা থাকে না, মানে রাবারের যে কালো পাড়া এরকম পাড়া থাকে না, ওইটা দেখবে খুব বড় করে না, ছোট হলেও কাজ হয়, বড় হলেও কাজ হয়, কারণ ক্ষেত্রফলের উপর ফ্রিকশন ডিপেন্ড করে না, ওইটা ফ্রিকশনের মাধ্যমেই চাকাটাকে স্টপ করা হয়। ঠিক আছে, ঠিক আছে, একটা জিনিস বলে দিলাম। ঠিক আছে, এবার অ্যাকচুয়ালি বুঝলে তো চলো ঘর্ষণ, দেখো এই পর্যন্ত যে বলটা প্রয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলো ঘর্ষণের বল, সরি স্থিত ঘর্ষণের বল, তারপরে কি হচ্ছে? চলো ঘর্ষণের বল। এই পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, কোনো ডাউট আছে? নেই তো? ঠিক আছে, এবার দেখো আমরা মেন যে সূত্রগুলো আছে দুটো ভাগে ভাগ করব ফ্রিকশনকে। ঠিক আছে, ফ্রিকশনকে দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে স্থিত ঘর্ষণ আর একটা হচ্ছে চল ঘর্ষণ। প্রথমে কি বলবো? হেডিং দাও, স্থিত ঘর্ষণ। ঠিক আছে, কি হেডিং দেবে? স্থিত ঘর্ষণ। হ্যাঁ, স্থিত ঘর্ষণ। ঠিক আছে, বা স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, বা স্ট্যাটিক ফ্রিকশন। দেখো আর এইদিকে হেডিং দাও চল ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন। ঠিক আছে, এবার দেখো স্থিত ঘর্ষণ কাকে বলে একবার বলে দিচ্ছি। দেখো এটা একটা সেলফ অ্যাডজাস্টিং ঘর্ষণ, বাইরে থেকে বল প্রয়োগ করে একটা বস্তুকে গতিশীল করার চেষ্টা করছি, কিন্তু গতিশীল হচ্ছে না, কারণ আমি বল প্রয়োগের অপোজিটে একটা আমার সমমানের বল, আমার প্রয়োগের ঠিক সমান্তরালে বিপরীত দিকে আমার প্রয়োগের সমপরিমাণ বল প্রয়োগ হচ্ছে। কোথায় হচ্ছে? দুই তলের কন্টাক্ট তলে, মানে দুটোর কন্টাক্ট তল যেখানে আছে সেখানে প্যারালালি, আমার প্রযুক্ত বলের প্যারালালি, আবার বলের সঙ্গে সমান,
আমি যা বল প্রয়োগ করছি সেম বল, সেলফ অ্যাডজাস্টিং, ঠিক আছে। আমি ম্যাক্সিমাম 100 পর্যন্ত বল প্রয়োগ করতে পারলাম, ও কিন্তু 100 পর্যন্তই বল প্রয়োগ করবে, ততক্ষণ স্থির থাকবে, সেটাকে স্থিত ঘর্ষণ বলা হয়, ঠিক আছে। এবার ধরো একটা বস্তু আছে, হ্যাঁ, এই বস্তু আছে, ধরে না বস্তুর ভর হচ্ছে এম, তাহলে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত বলে টানবে, mg, আর একটা লম্ব প্রতিক্রিয়া বল হবে n, হ্যাঁ, এটা 90 ডিগ্রিতে। এবং তো ক্লিয়ার। এবার দেখো এর ঘর্ষণ বল f, এবার ধরো তুমি একটা 1 কেজি একটা ইন নিয়েছো, ঠিক আছে, বা 1 কেজি বাটখারা নিয়েছো, তাকে ঠেলে গতিশীল করবে, আর একটা 10 কেজি বাটখারা নিয়েছো, একটা 1 কেজি বাটখারা নিয়েছো তাকে ঠেলছো, আর একটা 10 কেজি বাটখারা নিয়েছো তাকে ঠেলছো। এবার বলো 1 কেজিতে যখন 1 বল প্রয়োগ করবে, 10 কেজিতেও 1 বল প্রয়োগ করলে, 1 কেজিতে 1 বল প্রয়োগ করলে ঘর্ষণ বল করতে হবে একই হবে, 10 কেজিতেও 1 হবে, কিন্তু এইটাকে সমস্ত ঘর্ষণ কত হবে, 1 কেজিটা ধরে নাও 100 সমস্ত ঘর্ষণ, কত বলছে 1 কেজির 100, মানে এই জাস্ট ঠেলতে শুরু করলে 100 বল প্রয়োগ করলে চলে গেল। কিন্তু ওই যে কত বললাম 10 কেজির বস্তুটাকে 100 নিউটন বল প্রয়োগ করলে ঠেললে হবে? 1 কেজিকে যদি 100 নিউটন লাগে, 10 কেজিকে নিশ্চয় 1000 নিউটনের মতো লাগবে, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি এই ছোটো বস্তুর ক্ষেত্রে, হালকা বস্তুর ক্ষেত্রে যা মানে প্রয়োগ করে গতিশীল করতে পারবো, মানে গতিশীল করা মানে কি, লিমিটিং ফ্রিকশনের মানটা ছোট বস্তুর ক্ষেত্রে যা হবে বড় বস্তুর ক্ষেত্রে বেশি হবে, ভারী বস্তুর ক্ষেত্রে বেশি হবে। তাহলে তুমি বলতে পারো এম যার বেশি তার লিমিটিং ফ্রিকশন, কি বলছি, লিমিটিং ফ্রিকশন বেশি, কিন্তু এই কথাটা ভুল হয়ে যাবে। আমরা mgর ওপরও হয় হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বলের ওপর, ঠিক আছে। তুমি মনে রাখবে এইভাবে যে হালকা বস্তুকে বেশি, হালকা বস্তু থেকে ভারী বস্তুকে বেশি বল প্রয়োগ করতে হবে, তারপরে সে গতিশীল হবে, ক্লিয়ার। তাহলে এফ লিমিটিংয়ের ভ্যালুটা আমরা পরীক্ষা করে দেখেছি প্রপোর্শনাল টু এন হয়, ঠিক আছে। কি হয়, প্রপোর্শনাল টু এন, মানে লম্ব প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, মানে দেখা যাচ্ছে এন যদি বাড়ে তার ক্ষেত্রে লিমিটিং ফ্রিকশন, হ্যাঁ, বাড়বে, এন যদি কম হয় তার ক্ষেত্রে লিমিটিং ফ্রিকশনটা কম হবে, এবং তো ক্লিয়ার। তাহলে এফ লিমিটিং প্রপোর্শনাল টু এন, ঠিক আছে। প্রপোর্শনালকে আমরা কনস্ট্যান্ট করতে কি করি, সমান করতে কি করি, একটা কনস্ট্যান্ট কে দিয়ে গুণ করি, এফ লিমিটিং, হ্যাঁ, ইকুয়াল টু কে ইন্টু এন, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে এই কনস্ট্যান্টটাকে কে লেখা হয় না, লেখা হয় মিউ, ঠিক আছে। কি লেখা হয়, মিউ। যেহেতু এটা স্থিত ঘর্ষণ যার ইংরাজি নাম হলো স্ট্যাটিক ফ্রিকশন, তাই এখানে মিউ এস লেখা হয়, ঠিক আছে। এবার এইটা হচ্ছে সূত্র, লিমিটিং ফ্রিকশনের সূত্র বা স্থিত ঘর্ষণের সূত্রটা কি হচ্ছে তাহলে, বা ফর্মুলাটা কি হচ্ছে, যে এফ লিমিটিং ইকুয়াল টু মিউ এস ইন্টু এন, যেখানে এফ লিমিটিং হচ্ছে লিমিটিং ফ্রিকশন সমস্ত ঘর্ষণ, মিউ এস একটা ধ্রুবক, হ্যাঁ, ধ্রুবক যার নাম হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, হ্যাঁ, বা কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক লেখাটা বেটার, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, কি বলছি, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, ক্লিয়ার। তাহলে এখানে বলো মিউ এস ইকুয়াল টু কি হচ্ছে, মিউ এস ইকুয়াল টু এফ লিমিটিং বাই এন, ঠিক আছে। এবার বলে একক কি হবে, নিউটন বাই নিউটন, নিউটন কেটে গেল, একক 1। মাত্রা কি হবে, দেখা যাচ্ছে তো, মাত্রা কি হবে বলো তুমি, মাত্রাও এর মাত্রা বলের মাত্রা কি, এম এল টি -2 নিউ এন লম্ব প্রতিক্রিয়া, এটাও একটা বল, দেখো ফ্রিকশন বল, এটা একটা বল, এম এল টি টু দেওয়ার -2, হ্যাঁ, আবার এর এন একটা বল, এম এল টি -2, দেখো লম্ব প্রতিক্রিয়া বল, দুটোই বল, তাহলে এরও মাত্রা যা এর মাত্রাও তাই, তাহলে এই দুটো কেটে গেল, মাত্রা 1, মানে মাত্রাহীন রাশি, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক একটা এককহীন এবং মাত্রাহীন রাশি, জাস্ট এর একটা ভ্যালু আছে, ক্লিয়ার, বুঝতে পারছো, ঠিক আছে, জাস্ট এর একটা ভ্যালু আছে, ঠিক আছে, বুঝতে পারছো, এর মাত্রাও এর যা হবে এর মাত্রাও তাই হবে, দুটোই কেটে গেল, তাই 1 হবে, ঠিক আছে। এবার চলঘর্ষণের ক্ষেত্রে কি হবে, চলঘর্ষণের ক্ষেত্রেও সেম জিনিস হবে, কি হবে চলঘর্ষণের ক্ষেত্রে, আর এফ, দেখো চলঘর্ষণের
আর লিমিটিংটা লেখার দরকার নেই, চলক ঘর্ষণে একটাই মান, সেটা হচ্ছে এফ অফ কে বললাম, যেমন 80 ছিল আগের বার, সবসময় 80। এটার ক্ষেত্রে কী হচ্ছে, একবার 1, একবার 2, একবার 3, একবার 10 সব হচ্ছে, সব যে ম্যাক্সিমাম 100 ওইটার কথা বলা হচ্ছে, ওটা কার উপর ডিপেন্ড করবে, ওটা এনের উপর ডিপেন্ড করবে। এক্ষেত্রেও এইটা এনের উপর ডিপেন্ড করবে, লম্ব প্রতিক্রিয়া বল এনের উপর ডিপেন্ড করবে। এবার প্রপোর্শনালকে একটা কনস্ট্যান্ট গুণ করে সমান করা যায়, জানো তো, এফ অফ কে ইকুয়াল টু কাইনেটিক ফিকশন, এফ অফ কে মানে কাইনেটিক ফিকশন ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট কে ইন্টু এন। এখানে কনস্ট্যান্টটা কী করেছিলাম, মিউ এস করেছিলাম, এখানে কি করবো, এই কনস্ট্যান্টটা মিউ অফ কে করব, বোঝা যাচ্ছে? ঠিক আছে, এখানে ছবিটা আঁকবো, ছবিটা আঁকছি না, এখান থেকে করে দাও, ঠিক আছে। মিউ অফ কে হচ্ছে, ঠিক আছে। এবার এই মিউ অফ কে এর নামটা কি, এটা একটা ধ্রুবক, অবশ্যই এটা একটা ধ্রুবক, ঠিক আছে। এই ধ্রুবকের কোনো নাম আছে, হ্যাঁ অবশ্যই, আগের ক্ষেত্রে নাম ছিল স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, এখানে মিউ অফ কে লিখেছি যেহেতু কাইনেটিক, হ্যাঁ, বা চল ঘর্ষণ গুণাঙ্ক, বলবো কি এর নাম হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। হ্যাঁ, এবার বলো এর মিউ অফ কে ইকুয়াল টু কি, মিউ অফ কে ইকুয়াল টু কি, এফ অফ, এটা বক্সে ঘিরে দাও, হ্যাঁ, এফ অফ কে বাই এন। এক্ষেত্রেও দেখো এর একক কি হবে, এও একটা মিউ অফ কে ইকুয়াল টু বলো এফ অফ কে মানে ফিকশন বল মানে এর একক হবে নিউটন, আর এন মানে কি লম্ব প্রতিক্রিয়া, এই এনটা লম্ব প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে একটা নিউটন বল, কেটে গেল, একক 1। মাত্রা কি হবে, এখানে মাত্রাটা বুঝতে পারছো না ঠিকঠাক হয়তো, মিউ অফ এস ইকুয়াল টু কী হবে, বলের মাত্রা কি হবে এম এল টি মাইনাস 2, এটাও বল লম্ব প্রতিক্রিয়া বল, এটাও এম এল টি মাইনাস 2, দুটোই কেটে যাবে, ইকুয়াল টু 1 হবে। এটা মাত্রাহীন এককহীন রাশি, ঠিক আছে। এই বন্ধু ক্লিয়ার, এটা হচ্ছে ফ্রিকশনের মেন ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে দেখো এই যে মিউ এস আর মিউ কে না, এটা মিউ কে, মিউ কে আর মিউ এস এর ভ্যালু একই হবে, মোটেও না। দেখো এই দুটোতে এন দুটোর ক্ষেত্রেই সেম, কিন্তু লিমিটিং ফিকশন ভালো করে, ঠিক আছে, এই পর্যন্ত মুছে দিচ্ছি, ঠিক আছে, এগুলো হয়ে গেছে, মুছে দিচ্ছি, ঠিক আছে। দেখো হ্যাঁ, এখানে মিউ এফ লিমিটিং একটু আগে করলাম, এই লিমিটিং যেহেতু 100 যদি হয়, এই যদি 100 হয়, হ্যাঁ, এটা অবশ্যই 80 থেকে বড় হবে, হ্যাঁ, এফ কাইনেটিকের থেকে বড় হবে, ঠিক আছে। তাহলে যদি এদিকে বাঁ দিকে এন গুণ করি, এদিকে মানটা লেখো, এই লিমিটিংয়ের মান কত, মিউ এস ইন্টু এন, ঠিক আছে, এটা গ্রেটার দেন মিউ কে ইন্টু এন, ঠিক আছে, এন কাটলো, তাহলে মিউ এস সর্বদাই মিউ কে থেকে বড় হবে, ঠিক আছে, মিউ কে থেকে মিউ এস সর্বদাই বড় হবে, হ্যাঁ, স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান সর্বদাই চলক ঘর্ষণ গুণাঙ্কের থেকে বেশি হবেই, ক্লিয়ার। হ্যাঁ, এবার মিউ এস এর মান না, বা মিউ এর মানই বলতে পারো, মিউ এর মান না, হ্যাঁ, 0 থেকে বেশি হবে। 0 তো মানে কি ঘর্ষণ নেই, 0 থেকে মিউ এর মানই বলে দিলাম, মিউ এর মান না 0 থেকে বেশি হবে আর 1 থেকে কম হবে, এটা সাধারণত এইটাই হয়, ক্লিয়ার, সাধারণত এটাই হয়, ঠিক আছে। কিন্তু আমরা যদি দুটো কাঁচের ক্ষেত্রে দেখি, দুটো খুব সুন্দর একদম মানে প্লেন কাঁচ, মানে কোনো বাঁকা চোরা না, দুটো কাঁচের ক্ষেত্রে কাঁচ দুটো রেখে দিই না, দেখবে সেই অন্যগুলো বিশাল কাছাকাছি চলে আসে, তখন ঠেলতে গিয়ে না প্রচুর প্রবলেম হয়, দুটো কাঁচ দেখবে অনেক সময় তুলতে গিয়ে প্রচুর প্রবলেম হয়, আঠার মতো লেগে যাওয়ার মতো হয়, মার্বেল পাথরের ক্ষেত্রেও এই জিনিসটা হয়। তাই এখানে তখন এই অ্যাকচুয়ালি মিউ এর মান না অনেক বেশি হয়, 1-এর কাছাকাছি হয়ে যায়, কি বলছি, মিউ এর মান 1 হয়ে যায়, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে 1-এর বেশিও হয়, বুঝলে তো। ধরো তামার তৈরি দুটো পাতের ক্ষেত্রে মিউ 1.6-এর কাছাকাছি হয়। আবার কিছু ক্ষেত্রে তুমি বিজ্ঞানীরা কিছু ধাতব পাতকে এতটাই প্লেন করে তা বায়ুশূন্য করে দুটোর ওপর রেখে দেয়, সেক্ষেত্রে এই মিউ এর মানটা 10-এর কাছাকাছি হয়ে যায়। এত কিছু তো জানার দরকার নেই, মোটামুটি এই পর্যন্ত জানলেই হবে, 0-র বড়, হ্যাঁ 0-র বড় 1-এর ছোট, এইটা ইন জেনারেল, ক্লিয়ার, ঠিক আছে। এবার দেখো ক্লিয়ার,
এবং তো ক্লিয়ার। হ্যাঁ, এবার ছবিটা দেখো তো কি হচ্ছে, এখানে মুছে দিলাম। হ্যাঁ, শীতঘর্ষণটাকে মুছে দিলাম, এবার শীতঘর্ষণটাকে মুছে দিলাম। ঠিক আছে, শীতঘর্ষণটাকে মুছে দিলাম। ঠিক আছে, শীতঘর্ষণকে মুছে দিলাম। এবার দেখো চলঘর্ষণের ক্ষেত্রে গল্পটা দেখো কি হচ্ছে। চলঘর্ষণের ক্ষেত্রে একটা বস্তু তো আছে, হ্যাঁ, এবার যে বলটা প্রয়োগ করছি এটা এফ, হ্যাঁ, এফ বলটা যদি এফ অফ, হ্যাঁ, কি এর থেকে বেশি হয় বা এফ অফ লিমিটিংয়ের থেকে বেশি হয়, এফ লিমিটিংয়ের চেয়ে বেশি হয়, মানে ধরো এটা 101, হ্যাঁ, বা 100 আগের ক্ষেত্রে আর কি 110 এরকম কিছু, তাহলে এটা ছিল 100, এর থেকে বেশি হয়, তাহলে আর এই বস্তুটা স্থির থাকবে না, বস্তুটা গতিশীল হবে। বস্তুটা ধরলাম ত্বরণ হচ্ছে, বস্তুর ভর এম, হ্যাঁ, নিচের দিকে mg হচ্ছে, হ্যাঁ, নিচের দিকে কত হচ্ছে mg হচ্ছে, হ্যাঁ, আর উপর দিকে n, ঠিক আছে। তখন ফ্রিকশন বলটা কি, যখন গতিশীল হচ্ছে তখন কি স্থিতঘর্ষণ হবে? থাকবে না, চলঘর্ষণ হবে। কি হবে? এফ অফ কে। এবং তো ক্লিয়ার। তাহলে এফ যখন এফ লিমিটিংয়ের থেকে বড় হচ্ছে তখন বস্তুটা গতিশীল হচ্ছে, খুব ভালো কথা। স্যার এখানে দেখো তোমার ফ্রি বডি ডায়াগ্রাম যদি করো, এই বস্তুটার এফটা এইদিকে হচ্ছে, এইদিকে এফ অফ কে হচ্ছে, বস্তুটা এইদিকে একটা ত্বরণ নিয়ে চলছে, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে কি লিখতে পারি, বস্তুর ভর যদি এম হয়, হ্যাঁ, তাহলে নেট ফোর্স কত, এফ নেট ইকুয়াল টু কী হয়, এম এ হয়। তাহলে এফ নেট কত, এখন কোনটা বড়? নিশ্চয়ই এটা বড়, এফ, হ্যাঁ, মাইনাস এফ অফ কে ইকুয়াল টু এম এ। তাহলে এ ইকুয়াল টু কত হবে বলো তো, এফ মাইনাস এফ অফ কে বাই এম। এই ত্বরণ নিয়ে গতিশীল হবে। এবং তো ক্লিয়ার, ঠিক আছে। দেখো এবং তো ক্লিয়ার, আমাদের মোটামুটি থিওরি কমপ্লিট হয়ে গেছে। এবার যে টাইপের প্রবলেম এক্সামগুলোতে আসে, আমাদের বোর্ডে আসে, তুমি নিতে পাবে, ডাব্লিউবি জেইতে, ইভেন জেই মেনেও অ্যাডভান্সে যে ধরনের কোশ্চেনগুলো আছে সেই টাইপের অল টাইপের কোশ্চেন আমি করিয়ে দেবো। ঠিক আছে, এই পর্যন্ত থিওরি আজকের। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন থেকে, এই টাইপের থিওরি থেকে যেসব টাইপের কোশ্চেনগুলো আসে আমরা সব করিয়ে দেবো, আজকেই করাবো, আবার পরের দিনও কিছুটা করাবো। হ্যাঁ, ঠিক আছে। দেখো প্রথমেই একটা বস্তু নিলাম, এর ওপরে ধরো একটা বস্তু আছে, বস্তুর ভর ধরে নাও এম। এবার প্রবলেমে আমি ধরে নেব এম ইকুয়াল টু 10 কেজি, ঠিক আছে। হ্যাঁ, বস্তু জি ইকুয়াল টু 10 ধরে নেব। হ্যাঁ, 10 কি হয়, জি এর একক কি হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এসআই পদ্ধতিতে নেব, ঠিক আছে। এবার মিউ এস আর মিউ কে, মিউ এস এর ভ্যালু ধরে নিচ্ছি 0.3, বলো এককটা কি হবে বলো তো। হ্যাঁ, কি হবে, এককহীন। মিউ অফ কে অবশ্যই এর থেকে ছোট হবে, তো ধরে নাও মিউ অফ কে ইকুয়াল টু 0.2, ঠিক আছে। এবার প্রযুক্ত বল কত, হ্যাঁ, ধরে নাও প্রযুক্ত বল তুমি প্রয়োগ করেছো এফ ইকুয়াল টু 20 নিউটন, বলো এই বস্তুর ক্ষেত্রে ঘর্ষণ বল এফ ইকুয়াল টু কত? আমি জানি না এটা স্থির আছে না গতিশীল আছে, সেটা তোমার ব্যাপার, তুমি কি করবে বলো তো। আচ্ছা স্যার, এই বলটা আমি 100 তো সবসময় স্থিত ঘর্ষণ হবে জানি না। আচ্ছা, স্থিত ঘর্ষণ যাই হোক, স্থিত ঘর্ষণের লিমিটিং ফ্রিকশন 100 হবে তার তো সিউরিটি নেই, যে কোনো হতে পারে। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে এই 20টা যদি লিমিটিং ফ্রিকশনের থেকে ছোট হয়, ধরো লিমিটিং ফ্রিকশন 30 বেরোলো, তাহলে এই বল প্রয়োগ করে এই বস্তু কি গতিশীল করা যাবে? যাবে না তো। তাহলে আমার তো গল্প হয়ে যাবে, এটা স্থির বস্তু আছে। যদি দেখি যে না 20টা এর স্থিত ঘর্ষণের ম্যাক্সিমাম মান এফ লিমিটিংয়ের থেকে বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু আর স্থির থাকবে না, সে কী হবে, গতিশীল হবে। সেক্ষেত্রে কোন ঘর্ষণ লাগবে? চলঘর্ষণ লাগবে। ঠিক আছে, এইটুকুনি আমার কাছে ক্লিয়ার। এবার আমি প্রবলেম সলভ করার চেষ্টা করি। আচ্ছা, নিচের দিকে কি আছে, এমজি, ওপর দিকে কি আছে, লম্ব প্রতিক্রিয়া বল এন, ঠিক আছে। তাহলে আমি বস্তুটা উপরে উঠছে না নিচে নামছে না, এক কথা বলতে পারি যে এন ইকুয়াল টু এমজি। তোমার ডাউট নেই এটা নিয়ে। তাহলে এন ইকুয়াল টু কত বেরোচ্ছে দেখো তো, এম কত গো, এম 10, জি কত গো 10, ইকুয়াল টু কত 100 নিউটনই হবে। দুটো এসআই আছে, ঠিক আছে। এবার বলো
তুমি কি করবে যে এই 20টা লিমিটিং ফ্রিকশনের থেকে বেশি না কম, মানে সমস্ত ঘর্ষণের চেয়ে বেশি না কম দেখব। যদি কম হয় তাহলে তো বস্তু স্থির। আগে দেখি তাহলে, এফ লিমিটিং ইকুয়াল টু, আমরা জানি কি সূত্র বলো, মিউ অফ এস ইন্টু এন। মিউ অফ এসের ভ্যালু আমি জানি, হ্যাঁ জানি, 0.3 বসিয়ে দাও, ইন্টু এনের ভ্যালু কত বলো তো, এন 100 বসিয়ে দাও, ঠিক আছে, ইকুয়াল টু কত হচ্ছে দেখো, দশমিকের জন্য একটা শূন্য কাটলো, মানে 30 মানে কি, এফ লিমিটিং ইকুয়াল টু 30 নিউটন, মানে এখানে এর 30 নিউটন পর্যন্ত আটকানোর ক্ষমতা আছে। হ্যাঁ, এখন 30 নিউটন কিন্তু উত্তর না, ঘর্ষণ বল যেহেতু লিমিটিং ফ্রিকশন, দেখো লিমিটিং ফ্রিকশনের এই যে বলটা প্রয়োগ করছি, এফটা কার থেকে ছোট, এফ লিমিটিংয়ের থেকে ছোট, তার মানে বস্তুটা স্থির আছে। তাহলে এখন স্থিত ঘর্ষণ, এইটুকুনি উত্তর হয়ে গেল, স্থিত ঘর্ষণ। কিন্তু এর ভ্যালুটা কত হবে, স্থিত ঘর্ষণ 20 বল প্রয়োগ করছি, গতিশীল হচ্ছে না, এখন উত্তর কি 30 হবে? 30 হলে তো বস্তুটা এই দিকে গতিশীল হয়ে যেত। খ্যাপা, আরে 1 বল প্রয়োগ করলে ঘর্ষণ বল এই দিকে কত হতো, 1 হতো, কারণ স্থির। 2 বল প্রয়োগ করলে 2 হবে, 10 বল প্রয়োগ করলে 10 হবে, কারণ স্থির। 30 পর্যন্ত স্থির আছে, যখন 20 বল প্রয়োগ করবো তখন তো এটা 20 হবে, 20 নিউটন হবে। তাহলে অ্যান্সার কত এখন, অ্যান্সার, হ্যাঁ ফ্রিকশন বল কত, 20 নিউটন। বোঝা গেছে? ঠিক আছে, 30 নিউটন উত্তর হবে না, ঠিক আছে, 20 নিউটন, ঠিক আছে। এবার তোমার ধরো এই সেম কোশ্চিন, এটা দেওয়া আছে 40 নিউটন, কোশ্চিনে দেওয়া আছে কত, দেওয়া আছে 40 নিউটন। কি করতে, আচ্ছা সেম করবে, সব কিছু সেম করবে, বেরিয়েছে কত 30 নিউটন। এবার কি করলে, গল্প উল্টে গেল, গল্প কি হলো, উল্টে গেল। এফ এখন এফ লিমিটিংয়ের থেকে বেশি, তার মানে এখন বস্তু গতিশীল। হ্যাঁ, তার মানে এটা কোন ফ্রিকশন লাগবে, বস্তু স্থির নাই, বস্তু গতিশীল। এই মুহূর্তে যে ঘর্ষণটা হবে আর লিমিটিং ফ্রিকশন মানে স্থির ঘর্ষণ হবে না, কি হবে, এফ কাইনেটিক হবে, ফ্রিকশনটা এফ কাইনেটিক হবে। বুঝতে পারছো? তখন আর 40 নিউটন বল প্রয়োগ করেছে, মানে কি 40 নিউটনটা এফ লিমিটিং এর আটকানোর যে ম্যাক্সিমাম ক্ষমতা 30, তার থেকেও বেশি হয়ে গেছে, মানে এ আর স্থির থাকবে না, এইদিকে গতিশীল হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কোশ্চিন থাকবে এফ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু কত। হ্যাঁ, আগের ক্ষেত্রে এ ইকুয়াল টু 0 ছিল উত্তর, যেহেতু স্থির। এক্ষেত্রে কত হবে দেখি, আগে ঘর্ষণ বলটা বার করো। ঘর্ষণ বল 40 হবে নাকি, ঘর্ষণ বল কত হয়, মিউ, আরে এর থেকেও কম হবে, কি হয়, এর থেকেও কম হবে, কত হবে বলো তো, মিউ অফ মিউ কে ইন্টু এন। মিউ কে কত বলো, মিউ কে কত দেওয়া আছে 0.2 ইন্টু এন কত দেওয়া আছে, এন আমরা বার করেছি 100, ঠিক আছে, দশমিক উঠে গেল, হ্যাঁ 20 নিউটন। তাহলে ঘর্ষণ বল উত্তর কত হবে, 20 নিউটন, এইটা হবে একটা অ্যান্সার। এবার বলো ত্বরণ কত হবে, দেখো মুছে দিলাম, হ্যাঁ ত্বরণ কত হবে বলো, ত্বরণ কত হবে বলো। দেখো এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম করি, হ্যাঁ বস্তুর ভর কত দেওয়া আছে 10 কেজি, হ্যাঁ বস্তুর এই দিকে বল প্রয়োগ করে কত দেওয়া আছে 40 নিউটন, হ্যাঁ এই দিকে এখন কি ফ্রিকশন লাগবে, এফ কে লাগছে, তাহলে এফ কে ইকুয়াল টু কত দেওয়া আছে, এটা এফ, হ্যাঁ এফ ইকুয়াল টু 40, এফ কে ইকুয়াল টু কত দেওয়া আছে 20 নিউটন, এইদিকে বল প্রয়োগ করছে, কিন্তু তাও বস্তুটা এইদিকে যাবে এ ত্বরণ নিয়ে। এই ক্ষেত্রে কত হবে, এফ নেট ইকুয়াল টু এম এ, জানো তো এফ নেট কত 40 মাইনাস 20 ইকুয়াল টু এম কত 10 ইন্টু এ, 20 40 মাইনাস 20 ইকুয়াল টু 10 ইন্টু এ, 0 0 কাটলো, তাহলে এ ইকুয়াল টু, এটা 0 কেটেছে, হ্যাঁ এ ইকুয়াল টু কত হচ্ছে 2 উত্তর হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আর একটা উত্তর, ঠিক আছে। এরকম অঙ্ক আসে আমাদের বোর্ডে অনেক সময় আসে এরকম অঙ্ক, ক্লিয়ার? এবার ঠিক আছে, এই বন্ধু ক্লিয়ার, ঠিক আছে, ঠিক আছে ঠুকেছো তো, ঠিক আছে মুছে দিলাম, ঠিক আছে। এবার তোমার কোশ্চিন দিয়েছে, আচ্ছা 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 সব সেম, এই ডাটাগুলো সব সেম, ঠিক আছে। এবার কোশ্চিনটা দিয়েছে তোমাকে, এই যে বলটা প্রয়োগ করেছে না, এই বলটা তোমাকে টানছে, হ্যাঁ এফ ইকুয়াল টু দেওয়া আছে, এফ ইকুয়াল টু দেওয়া আছে 30√2, এফ ইকুয়াল টু দেওয়া আছে 30√2,
আর অনুভূমিকের সঙ্গে কোণটা করেছে 45 ডিগ্রি। বলো এবার কত হবে, করো নিজে থেকে। আচ্ছা স্যার, এইটাকে আমি তো দুটো অংশে ভাগ করতে পারি, একটা এই দিকে একটা এই দিকে। এই দিকে কী হবে, থিটা, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, মানে এফ থিটার দিকে কস থিটা হয় কস 45 ডিগ্রি। হ্যাঁ, আর এই দিকে কত হবে, এফ সাইন 45 ডিগ্রি। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এবার আচ্ছা এফ মানে কত দেওয়া আছে, 30√2, 45 ডিগ্রি ভ্যালু কত বলো তো, 1/√2। হ্যাঁ, তাহলে √2 কাটলো, এই দিকে কত হলো, 30 নিউটন বল প্রয়োগ হচ্ছে। হ্যাঁ, আর এইটা কত হবে বলো তো, এফটা কত হচ্ছে, 30√2 গণিত 1/√2। দেখা যাচ্ছে না নিশ্চয়? হ্যাঁ, দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখো এই ভ্যালুটা কত বেরোবে বলো তো, এই ভ্যালুটা আমি এই দিয়ে করছি। ঠিক আছে, এফে যায় কত দিয়ে আছে, 30, হ্যাঁ, √2 গণিত 1/√2, √2 কাটলো তার মানে 30। ঠিক আছে, তাহলে এই দিকে কত আছে, 30। তাহলে ছবিটা কীরকম হচ্ছে, আর এম জি ইকুয়াল টু কত, 10 গণিত 10 ইকুয়াল টু 100, একবারে ছবিতেই করে দিলাম সব কিছু। ঠিক আছে, এবার বলো এক্ষেত্রে এন ইকুয়াল টু 100 লিখবো তো, এন ইকুয়াল টু 100। বাহ, কি বুদ্ধিমান ছেলে গো আমার। দেখো ওপর দিকে দুটো বল আছে, একটা আছে এন আর একটা আছে এফ সাইন 45 ডিগ্রি, দেখা যাচ্ছে তো, এন আর, হ্যাঁ এন আর এখানে কত হচ্ছে 30। ঠিক আছে, তাহলে ওপরে বলটা করতে হবে এন প্লাস 30, দুটো বল আছে ওপরে, হ্যাঁ, ইকুয়াল টু নিচে 100। কারণ কি, ওপরেও বল বস্তু উড়ে যাচ্ছে না, নিচে বস্তু বসে যাচ্ছে না, তাহলে এন ইকুয়াল ওপরের বল টোটাল বল, নেট বল ইকুয়াল টু নিচে টোটাল বল। ঠিক আছে, তাহলে এন ইকুয়াল টু কত হচ্ছে, 100 - 30 ইকুয়াল টু কত লিখবো, 100 - 30 মানে কত, 70। কত লিখবো, 70 নিউটন হয়ে গেল। এন ইকুয়াল টু লম্ব প্রতিক্রিয়া বল ইকুয়াল টু। ঠিক আছে, এবার দেখবো আমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছিল কে, এই 30 নিউটন এর সামনের দিকে নিয়ে যেতে পারবে, চেষ্টা করছে। এর জন্য ফ্রিকশন লাগবে পিছনের দিকে, ফ্রিকশন লাগবে পিছনের দিকে। এবার এই মানটা আচ্ছা 30 নিউটনের চেয়ে বড় না ছোট, যদি এর থেকে ছোট হয় এটা স্ট্যাটিক ফ্রিকশনে আছে, হ্যাঁ, তাহলে 30ই উত্তর হবে। আর যদি দেখি যে এই মানটা লিমিটিং ফ্রিকশনের থেকে বড় হয়, তাহলে এটা গতিশীল হয়ে যাবে। দেখি কি জানি, এফ অফ লিমিটিং বার করব ইকুয়াল টু মিউ এস ইন্টু এন। মিউ এস কত বলো তো, মিউ এস 0.3, এন কত 70, হ্যাঁ, ইকুয়াল টু কত হবে, পয়েন্ট উঠলো 3 × 7 = 21। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, লিমিটিং ফ্রিকশন 21, লিমিটিং ফ্রিকশন এফ লিমিটিং 21, এর থেকে, তার মানে এফটা প্রযুক্ত বল এফ 30 কার থেকে বড়, 21-এর থেকে বড়, তাহলে বস্তু এখন কাইনেটিক ফ্রিকশন লাগবে। বুঝতে পারছো, তাহলে এখন কাইনেটিক ফ্রিকশন লাগবে, এফ অফ কে লাগবে। এফ অফ কে ইকুয়াল টু বলো, দেখো এটা উত্তর হবে না এখন, বুঝতে পারছো, এফ অফ কে লাগবে। এফ অফ কে মানে কত বলো, বুঝতে পারছো তো, 21, একে কি আটকাতে পারবে তুমি, 30 বলে টানছো, আর এর ম্যাক্সিমাম আটকানোর ক্ষমতা 21, তার মানে এ আর স্থির থাকবে না, এ গতিশীল হয়ে যাবে। কেন গতিশীল হবে, কারণ 30 অনেক বেশি বল। ক্লিয়ার? এবার এক্ষেত্রে এফ কাইনেটিক ইকুয়াল টু মিউ কে ইন্টু এন। মিউ কে এর ভ্যালু কত বলো তো, মিউ কে এর ভ্যালু কত বলো তো, 0.2, কত হবে 0.2 ইন্টু এফ লিমিটিংয়ের ভ্যালু কত, সরি এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু 70। ঠিক আছে, কত হচ্ছে 70 ইকুয়াল টু কত হচ্ছে, 7×7=14। ঠিক আছে, 14 নিউটন এখন ফ্রিকশন হচ্ছে, এফ কে ইকুয়াল টু একদম 14 নিউটন। বলো এবার ত্বরণ কত, ফ্রিকশন বল কত, ফ্রিকশন বল একটা উত্তর হয়ে গেল, ফ্রিকশন বল 14 নিউটন। এবার এর ভ্যালুটা বার করে দেখি, এটা পেরে যাবে আশা করি। ঠিক আছে, এটা পেরে যাবে আশা করি। ঠিক আছে, এবার ছবিটা আঁকো দেখি কি বলছি, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো। কি হচ্ছে, একটা এইদিকে সামনের দিকে কে নিয়ে যাচ্ছে, 30 বলে নিয়ে যাচ্ছে, আর পিছনে কে আটকাচ্ছে, কত 14 নিউটন বল আটকাচ্ছে। বস্তুর ভর কত, এম ইকুয়াল টু 10 কেজি। হ্যাঁ, এবার বলো এফ নেট ইকুয়াল টু কী হয়, এম এ, এফ নেট কত
নিশ্চয়ই এ বেশি বড়, তাই এই দিকে ত্বরণ হচ্ছে। হ্যাঁ, বস্তু এই দিকে যাবে। ত্বরণ কত হচ্ছে 30 মাইনাস 14 ইকুয়াল টু এম কত 10 গণিত এ, ঠিক আছে, ইকুয়াল টু 14 বিয়োগ করলে কত হবে 16, তাই তো, ইকুয়াল টু 10 এ, ঠিক আছে। অ্যান্সার কত হচ্ছে এ ইকুয়াল টু 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? আর কোনো ডাউট নেই আশা করি এই পর্যন্ত। দেখো কোশ্চিনটা যদি একটু ঘুরিয়ে দিত, তুমি করো এবার, ঠিক আছে, তুমি চিন্তা করো। এই সব সেম, ঠিক আছে, সব সেম, সব সেম, হ্যাঁ, 10 কেজি 10 কেজি সব সেম, ঠিক আছে, 45 ডিগ্রি কোণেই করলো, কিন্তু বলটার ডিরেকশনটা এইদিকে দিল, ঠেলা বল, আগেরটা টান ছিল, এবার ঠেলা বল। এবার বলো করো, তুমি কি করবে করো, আমি এটা মুছছি, ঠিক আছে, এগুলো লেখা হয়েছে তো, ঠিক আছে, আমি মুছছি এগুলো, করো, করে ফেলেছ। দেখো এই ক্ষেত্রে না সেম এফ ইকুয়াল টু কত করেছিলাম 30, হ্যাঁ, √2। দেখো এই ক্ষেত্রে তুমি কিন্তু এইটাকে এই দিকে কস থিটা আর এই দিকে সাইন থিটা করতে পারবে না, পারবে না, পারবে না। কেন? কারণ আমাদের ভেক্টর এরকম হয়, আমাদের অভিমুখ এরকম হয়, এফ, হ্যাঁ, এই দিকে থিটা হলে এদিকে এফ কস থিটা আর এইদিকে এফ সাইন থিটা, এই দিকে ডিরেকশন হলে হবে না, এই দিকে ডিরেকশন হলে কি করব, একে সামনের দিকে বাড়াবো। ক্লিয়ার? এবার অনুভূকের সঙ্গে সেম, ঠিক আছে, এই কোণটা এখন কত হচ্ছে বলো তো 45 ডিগ্রি, কত হচ্ছে 45 ডিগ্রি, বুঝতে পারছো? আরে এইটার এইটা একই বিপ্রতীপ, কি বলে এটাকে, হ্যাঁ, ওই কোণ, ঠিক আছে, ঠিক আছে, তা এই বিপ্রদীপ কোণ, তা এটা কি হবে এফ ইকুয়াল টু 30, হ্যাঁ, √2। দেখো এবার দুটো অংশে ভাগ করো, এই দিয়ে কি হবে এফ কস, হ্যাঁ, 35 ডিগ্রি, আর এই দিকে কী হবে এর উপাংশ একটা এই দিকে হবে, সেটা হবে এফ সাইন 35 ডিগ্রি, বুঝতে পারছো তো? আরে একে দুটো অংশে ভাগ করবে, লম্ব অংশ এইদিকে একটা এইদিকে একটা, এবার থিটার দিকে কত হয় কস থিটা আর এই দিকে কত হবে সাইন থিটা, ঠিক আছে। এবার এই মানটা কত হবে বলো তো, আচ্ছা এম মানে কত 30, এবার করতে পারবে √2, হ্যাঁ, ইন্টু 45 মানে 1/√2, √2 কাটলো এগুলো 30, এদিকে কত হবে 30 হবে, হ্যাঁ, ঠিক আছে। এবার তুমি বলো এই ক্ষেত্রে এন এর ভ্যালুটা বাড়বে না কমবে? এবার দেখো এন ইকুয়াল টু কী হচ্ছে, ওপর দিকে এন আছে আর নিচের দিকে দুটো জিনিস আছে, একটা হচ্ছে এমজি, হ্যাঁ, আর একটা হচ্ছে 30, মানে এমজি ভ্যালু কত 100, দেখো এমজি ভ্যালু 100 আর এদিকে 30, হ্যাঁ, প্লাস 30, আগের ক্ষেত্রে মনে আছে 70 হয়েছিল, এই ক্ষেত্রে 130, দেখো এন এর ভ্যালু কত বেড়ে গেল, ঠিক আছে। এবার তাহলে এখানে লিমিটিং ফ্রিকশনটা দেখে নাও, এফ লিমিটিং ইকুয়াল টু কী হয় মিউ এস ইন্টু এন, মিউ এস কত 0.3, এন কত, হ্যাঁ 130, ঠিক আছে, 130, দশমিক উঠে গেল, শূন্য কেটে গেল, 3×3 39, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এফ লিমিটিং কত বললো তো, হ্যাঁ 39। এইবার যে বলটা প্রয়োগ করে বস্তুটা কোন দিকে যাচ্ছে, দেখো এই দিকে কোনো উপাংশ নেই, কিন্তু বস্তু এই দিকে যাচ্ছে, মানে ঠেলা বল, ঠেলছো, বস্তু সামনের দিকে যাচ্ছে, ফ্রিকশন কোন দিকে লাগবে, পিছনের দিকে লাগবে, ফ্রিকশন পিছনের দিকে লাগবে। এই ফ্রিকশনটা কাইনেটিক ফ্রিকশন না স্থিত ফ্রিকশন, আর দেখো বলটা কত ছিল 30, হ্যাঁ, এখানে লিমিটিং ফ্রিকশন কত 39 পর্যন্ত আটকাতে পারবে, তাহলে এই 30কে কে গতিশীল করতে পারবে, পারবে না, তাহলে অ্যান্সার করতে হবে, হ্যাঁ 30 নিউটন ফ্রিকশন বল, এদিকে কত হবে স্ট্যাটিক ফ্রিকশন হবে 30, লিমিটিং ফ্রিকশন উত্তর হবে না, কিন্তু লিমিটিং ফ্রিকশন পর্যন্ত আটকাতে পারবে, যত বল ততটাই এইদিকে ফ্রিকশন বল হয়েছে, তার জন্য তো বস্তুটা গতিশীল হয়নি। ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে 30ই অ্যান্সার হবে, ঠিক আছে, ক্লিয়ার। এবার ধরো একটা অঙ্ক তুমি করতে পারো যে দুটো থাকতে পারে এরকম, এটা বাড়িতে করবা, সেম বল সেম ভরের বস্তু, হ্যাঁ, একটা তুমি এই দিকে টানছিলে না কোথাও একটা 30√2-তে, হ্যাঁ, অনুভবের সঙ্গে 30 ডিগ্রি করলো, না 35 ডিগ্রি করলো, না 35 বেশ 30 করো, 30 ডিগ্রি, আর একটা বল করে দাও তুমি, কি করব এই দিকে ঠেলছো, ঠিক আছে,
এই দিকে ঠেলছো, তাই করব? তাহলে এই দিকে গিয়ে, হ্যাঁ তাই হোক না, এই দিকে করো ধরো 40√2, ঠিক আছে, সহজেই করে দিলাম। যাও না, এই দিকে না, এই দিকের সঙ্গে তোমার, হ্যাঁ অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি, 45 করবো, 30 করেছি, 45, হ্যাঁ 45ই করে দিলাম। যাও 45 সহজ করে দিলাম। 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা বল আছে, ঠিক আছে, বলের মান হচ্ছে F = 40√2, আর এখানে F = 30√2। এটা তুমি বাড়িতে করবে, ঠিক আছে, ঠিক আছে। এবার একটা কোশ্চিন তুমি করো দেখি, দারুণ কোশ্চিন। এরকম কোশ্চিন তোমার জেইতেও এসেছিল, ঠিক আছে, এই কোশ্চিনটা যেটা করব, হ্যাঁ এই ধরনের কোশ্চিন, এই যে করলাম না, এই ধরনের কোশ্চিনও জেইতে এসেছে। তুমি দেখবে জেই প্রিভিয়াস ইয়ার কোশ্চিন দেখবে, বইয়ের পিছনেই দেখবে, তোমাদের যে বইগুলো আছে তার পিছনেই টেক্সট বুকগুলো আছে না, টেক্সট বুক বলতে ওই যে ছায়া প্রকাশনী বলো, সাঁতরা বলো, বিভিন্ন রাইটারের যে বইগুলো আছে না, সেই বইয়ের লাস্টে দেখবে PYQ নিট জেইর আছে, সেখানে দেখতে হবে, ঠিক আছে। এবং তো ক্লিয়ার তো, কোনো ডাউট আছে নাকি? থাকলে বলো। দেখো এই কোশ্চিনটা দেখো, এখানে কেজিটা এই বন্ধু, ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, হ্যাঁ। ফ্রিকশন বল কত চেয়েছে, ফ্রিকশন গুণাঙ্ক দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা, হ্যাঁ। ফ্রিকশন বল কত, ত্বরণ কত, কি দেওয়া আছে কোশ্চিনটা দেখো, এদিকে একটা দেওয়াল আছে, হ্যাঁ, ঠিক আছে। এবার একটা বস্তু, হ্যাঁ ভালো করে দেখো এটা, হ্যাঁ একটা বস্তু M = 1 কেজি, ঠিক আছে। এবার একটা বল প্রয়োগ করছো তুমি এই দিকে, ঠিক আছে, F = ধরে নাও 50 নিউটন, কত, F = 50 নিউটন বল প্রয়োগ করেছে, ঠিক আছে। এবার বলো ফ্রিকশন কত হবে? তার মানে কি হচ্ছে, তুমি এরকম করে একটা বল প্রয়োগ করে দেওয়ালে ধরে যাচ্ছ, তুমি যদি বল প্রয়োগ করেছো, যা হয়েছে হয়েছে, যদি এইরকম করে নেমে যায় তাহলে এটা চলো ঘর্ষণ, যদি না নামে এরকম করে থাকে তাহলে এটা স্থিত ঘর্ষণ। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এর নেমে যাওয়ার কারণ কি? দেখো এই যে বলটা প্রয়োগ করলাম, হ্যাঁ এর নেমে যাওয়ার কারণটা কি? নেমে যাওয়ার কারণ নিশ্চয়ই এমজির জন্য নামছে, ঠিক আছে। তাহলে এদিকে নিচের দিকে কি আছে জানো তো তুমি? কি আছে? এমজি। এম কত? এম কত? 1 কেজি। জি কত? 10 = 10 নিউটন। ঠিক আছে। এবার নিচের দিকে যদি নেমে যায়, ফ্রিকশন বল কোন দিকে ক্রিয়া করবে? নিশ্চয়ই দুই কন্টাক্টের গতিকে বাধা দেবে, মানে এই দিকে ফ্রিকশন বল ক্রিয়া করবে। ঠিক আছে। এবার যদি দেখো তুমি এই ফ্রিকশন বলটা, হ্যাঁ এই প্রযুক্ত বলের থেকে, এইটা এফ, এখানে প্রযুক্ত বলের থেকে লিমিটিং ফ্রিকশনটা বেশি হয়, তাহলে গতিশীল হবে না। তাহলে এফ লিমিটিং বার করো। এফ লিমিটিং ইকুয়াল টু কত হয় বলো তো? মিউ এস ইন্টু এন। আচ্ছা স্যার এখানে এন কোনটা? দেখো তুমি যদি এই বলটা প্রয়োগ করো, ক্রিয়া সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে নিউটনের থার্ড ল অনুযায়ী, তাহলে এই দিকে যে বলটা প্রয়োগ হবে সেটা হবে 50 নিউটন, এইটাই এক্ষেত্রে এন। তুমি ভাবো এই ছবিটাকে তুমি উল্টে ধরো বা মোবাইলটাকে ঘুরিয়ে ধরো, মোবাইলটা এইভাবে ছিল, মোবাইলটা এইভাবে ধরো, বা এই ছবিটা খাতায় আঁকো, যে খাতাটাকে ঘুরিয়ে ধরো। ঠিক আছে, দেখো তাহলে এটা ঘুরিয়ে ধরো, বা আমি এইরকম আছি ধরো, এটাকে এইভাবে ঠেলছি, ঠিক আছে, সেক্ষেত্রে এইটা, হ্যাঁ খাতা ঘুরিয়ে ধরেছে তো, এটাকে ঠেলছিলাম, টানছিলাম, ভুল বললাম, টানছিলাম, তাহলে ফ্রিকশন বল উপর দিকে কাজ করছে। ঠিক আছে, এইটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল এন। ঠিক আছে, তাহলে মিউ এস ইকুয়াল টু কত হচ্ছে? 0.3, আর এন ইকুয়াল টু কত হচ্ছে? এন ইকুয়াল টু কত হচ্ছে? 50। ঠিক আছে, পয়েন্ট উঠলো, শূন্য কাটলো, 3 × 5 = 15 নিউটন। এবার দেখো 15 নিউটন, লিমিটিং ফ্রিকশন 10-এর থেকে বড়, হ্যাঁ তাহলে লিমিটিং ফ্রিকশনটা এফ লিমিট কার থেকে বড়? 10-এর থেকে বড়, তাহলে বস্তুটা আর গতিশীল হতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে ফ্রিকশন কত? এফ স্ট্যাটিক ফ্রিকশন স্থির আছে, এফ ইকুয়াল টু 10 নিউটন উত্তর হবে। হ্যাঁ যে বলটা প্রয়োগ করছি সেই বলে যেহেতু স্থির আছে, তার মানে এই বল আর এই বল সেম, না হলে বস্তুটা গতিশীল হয়ে যেত এই নিচের দিকে, তাই তো, বা ওপর দিকে হতো যদি ফ্রিকশন বল বেশি হয়ে যেত, কোনোদিন যেটা সম্ভব না, তাই নিচের দিকে নেমে যাওয়ার কথা, যদি এই বলটা বেশি হতো তাহলে এখানে ফ্রিকশন বল এটা। যদি উত্তর হতো এটা
10-এর বেশি মানে লিমিটিং ফ্রিকশনের বেশি, তারা নিচের দিকে স্লাইডিং করতো বা চলঘর্ষণ হতো। এবার তো ক্লিয়ার? ঠিক আছে, দেখে নাও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কালকে দেখা হচ্ছে আরও দারুণ ইন্টারেস্টিং জিনিস নিয়ে। ঠিক আছে, দেখো কাল নেক্সট ডে ক্লাসটা করো, কারণ তোমার নততলের প্রবলেম আসবে। নততলে তোমার বিভিন্ন নততলের প্রবলেম আসবে। একটা ব্লকের ওপর আর একটা ব্লক চাপালে কীরকম গতিশীল করলে কীরকম ধরনের ফ্রিকশন হবে, আর ফ্রিকশন আদৌ আমাদের দরকার আছে নাকি, ফ্রিকশনের লাভ লস এইসব আমরা পড়বো পরের দিন। ফ্রিকশন না থাকলে কি হতো, ঠিক আছে, ফ্রিকশন আছে বলে কি লাভ আমাদের, এইগুলো পড়বো। আর বিভিন্ন কোশ্চিন করবো PYQ। ঠিক আছে, তো এই পর্যন্তই থাক আজকে। অল দ্য ভেরি বেস্ট।